আজকে আপনারা এখান থেকে কি কি পাবেন। ওকে, তো নাম্বার 1 হচ্ছে একটা পেজ ছিল আমার কাছে, সেটা পাচ্ছি না। ক্যামেরা স্ক্রিনশট, স্ক্রিনশটের মধ্যে তার আগে আমি একটা শেয়ার করব। আমরা আলোচনা করবো যে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকচুয়ালি কেমন ভাবে কাজ করে। যে কোনো মেকানিক হওয়ার আগে আমরা যদি মেকানিজমকে না বুঝতে পারি, আমরা যে কোনো একটা গাড়ি চালাই বা একটা কিছু গাড়ির মিস্ত্রি হতে চাই, সেটা কেমন ভাবে কাজ করে যদি না আমরা জানি, মেশিনটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে সেটা ঠিকঠাক ভাবে অনুধাবন করা যায়, সারা পেলে অনেক অসুবিধা হবে। যেহেতু আমরা মানুষের কারিগর, আর আমাদের ওষুধগুলো কেমন ভাবে কাজ করে সেগুলো না জানলে না হোমিওপ্যাথিক মেডিসিন কেমন ভাবে কাজ করে। নাম্বার 1। নাম্বার 2, হেরিংস ল কি। নাম্বার 3, আরোগ্যের বা হেরিংস ল কেমন ভাবে অনুসৃত হয়, অর্থাৎ কেমন ভাবে প্রয়োগ হয়, কেমন ভাবে একটা মানুষ ধীরে ধীরে অসুস্থ থেকে চরম অসুস্থতা পর্যায়ে পৌঁছে যায়, আবার যখন মানুষটা সেরে থাকে তখন চরম অসুস্থতা থেকে মাঝারি ধরনের, তারপর হালকা ধরনের অসুস্থতা আসে। সেগুলো কেমন ভাবে আসে, কেমন ভাবে যায়, এইগুলোর ব্যাখ্যা, হেরিংস ল এর টোটাল ব্যাখ্যা এবং হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে কাজ করে। টপিক মূলত এই দুইটা। যদিও এখনো আমরা কিন্তু এগুলো সবই হচ্ছে কি একটা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আছে, কেমন ভূমিকার মধ্যে আছে। কেন? কারণ হচ্ছে কি আমাদের অনেক এমন নবহোমিওপ্যাথিক ডাক্তার এখানে যারা আছে বা অনেকে স্টুডেন্ট আছে, তারা অনেকে হয়তো ভালো করে অর্গাননটাকে উপলব্ধি করে নাই বা বুঝে নাই। তাদের ক্ষেত্রে তখন কিন্তু কোরিলেশন করা অসুবিধা হয়ে যায়। সেই কারণের জন্য আমার এই অ্যাপ্রোচটা সবসময় থাকে, বিশেষ করে নতুন হোমিওপ্যাথি ডাক্তারদের প্রতি ফোকাস থাকে যে যেন সবাই এখানটা থেকে উপকৃত হতে পারে। সেই কারণের জন্য আপনারা স্ক্রিন শেয়ার করার আগে আমি একটা স্ক্রিন শেয়ার করে কিছুটা আলোচনা করে দেবো, তারপরে ওই স্ক্রিনটা মহিউদ্দিন ভাই আলোচনা শুরু করবে। ঠিক আছে, এ পর্যন্ত পরিষ্কার শোনা গেছে, বোঝা গেছে? আজকের টপিক হচ্ছে হেরিংস ল এবং হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে। হ্যালো, জি স্যার। এর পরবর্তী আলোচনা হবে ওষুধের রিয়াকশন বা প্রতিক্রিয়া। হোমিওপ্যাথিক ওষুধের শরীরের মধ্যে কি কি ধরনের প্রতিক্রিয়া আনতে পারে সেই ব্যাপারে নেক্সট ক্লাস হবে। তো আজকের প্রথম যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন কেমন ভাবে কাজ করে। আমাদের ডক্টর ভিতুলকাস এবং ডক্টর হ্যানিম্যান কেমন ভাবে এগুলোকে বুঝেছেন এবং আমাদের এই বোঝাটাকে আরেকবার বুঝতে হবে। তাহলে প্রথমে একটা স্ক্রিন শেয়ার করে। স্যার সরি একটু ইন্টারাপ্ট করি, ওই যে শীটটা ওই টেলিগ্রামে দেওয়া হয়েছে ওইটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? মহিউদ্দিন ভাই প্লিজ সেটাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে নেন। এবং এই ক্রমটা এতটা ইম্পর্টেন্ট, আজকে যে ক্লাসটা হবে এর গুরুত্ব আপনারা হয়তো এখন হয়তো কেউ উপলব্ধি করবেন না, কিন্তু যারা প্র্যাকটিসিং ডক্টর আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে কনফিউশন থাকে যে আমার রোগী ওষুধ খাওয়ার পরে চরম আরো অসুস্থতা বাড়লো না অসুস্থতা কমলো, মাপকাঠি কি রে ভাই, মাপবো কি করে? সেটা হচ্ছে মাপের পদ্ধতি ভাই, খুব ইম্পর্টেন্ট। এটা শুধু শুনেই আসি যে আরোগ্য হইতেছে আরোগ্য হইতেছে। একজন অ্যালোপ্যাথি ডাক্তারও বলবে সে আমি আরোগ্য করতেছি, একজন আয়ুর্বেদিক ডাক্তার সেও বলবে যে আমি আরোগ্য নীতি অবলম্বন করে ট্রিটমেন্ট করে আমার রোগী অসুস্থ হয়। একজন হোমিওপ্যাথিক পেটেন্ট প্র্যাকটিসকারী সেও বলবে যে আমার এত মাথা যন্ত্রণা হেন তেন সবকিছু আমি উপশম দিই। একজন ক্লাসিক্যাল ডাক্তারও সেটা দাবি করবে, কিন্তু এই দাবি কতটা ঠিক কতটা সঠিক আজকে সেটা তেল এবং পানি আলাদা হয়ে যাবে। আজকাল তো সেই সবকিছু তো অন্যরকম ভাবে সাজিয়েছে। স্টার্ট নাও।
দেন আপনারা একটু প্লিজ একটু বড় করে করে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার আমার অংশটা দেখা যাচ্ছে? প্রত্যেকে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়েও নিতে পারে, যে অনেক সময় চলে যায়। হ্যাঁ, জি দেখা যায়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কি আছে? হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কোনো কেমিক্যালস নাই। এটা আপনি যখন পানির সাথে গুলে দিচ্ছেন, সেখানে কি থাকে? আধুনিক বিজ্ঞানের ডাক্তাররা বলেন ওয়াটার মেমোরি, অর্থাৎ পানির মধ্যে এক ধরনের অনুরণ সৃষ্টি হয়, এক ধরনের স্মৃতি, একটা ছাপ ছেড়ে যায়। এত গভীর ব্যাখ্যার মধ্যে না গিয়ে আমরা এটুকু বলতে পারি যে পাওয়ার, তার মধ্যে শুধু একটা এনার্জি থাকে, একটা এনার্জি, একটা ফ্রিকোয়েন্সি থাকে, একটা রেজোনেন্স থাকে, যেটা আমাদের ভাইটাল ফোর্সের রেজোনেন্সের সঙ্গে যখনই ম্যাচ করে, তখন ভাইটাল ফোর্স খুবই অ্যাক্টিভলি, খুবই স্টিমুলেট হয়, খুবই শক্তিশালী হয়। ধরেন আপনাকে একটা গুড এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি একটা আপনার শরীর স্বাস্থ্য অনুযায়ী আপনি 50 কেজি পর্যন্ত বহন করতে পারেন। এখন আপনার উপরে প্রেশার চলে আসলো, আপনাকে 80 কেজি বহন করতে হবে, +30। তো তখন আপনি কিন্তু পারবেন না। আপনি চাকাবার চেষ্টা করবেন, আপনি সেটাকে তোলার চেষ্টা করবেন, ঘাম চলে আসবে, বডির মধ্যে পেইন সৃষ্টি হবে, মাসেলসের মধ্যে পেইন সৃষ্টি হবে, রাইট? এই কন্ডিশনের মধ্যে আপনার একটা আকুতি থাকবে, আপনার মনের মধ্যে একটা আবেগ জন্ম নেবে, একটা চাহিদার সৃষ্টি হবে। যদি কেউ আমার সাথে একটু জয়েন হইতো, অন্য একজন, আমার বন্ধু হোক, আমার বাবা হোক, আমার মা হোক, কেউ যদি এসে এটাকে একটু সাপোর্ট দিত, তাহলে আমি তুলে ফেলতে পারতাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমিওপ্যাথিক মেডিসিন শুধু এইটুকু জায়গা নিয়ে পায়, সাপোর্ট। আপনি যে রোগের বিরুদ্ধে লড়াই করতেছেন, আপনার শরীর, আপনার ভাইটাল এনার্জি যে রোগের বিরুদ্ধে কাজ করতেছে, লড়াই চলতেছে, একটা বিরুদ্ধ শক্তি, একটা শক্তি, আর আমাদের নিজস্ব শক্তি, দুইটার মধ্যে লড়াই চলতেছে। যখনই আমাদের ভাইটাল ফোর্স হেরে যায় বা ভাইটাল ফোর্সের অভিভূত হয়ে পড়ে, সেই শক্তির কাছে মাথা নত করে, তখনই আমাদের বডির মধ্যে সিম্পটোলজি প্রডিউস হয়, কষ্টে চালু সেখান থেকে শুরু হয়। হোমিওপ্যাথিক মেডিসিন গিয়ে সেখানটায় যেন ওই যে 30 কেজি আরো এক্সট্রা ওঠানোর যে ক্ষমতা, সেটাকে প্রদান করে। খুব সহজভাবে এইভাবে কাজ করে। পৃথিবীর কোনো মেডিসিন, অ্যালোপ্যাথিক হোক, ইউনানি হোক, আইসোপ্যাথি হোক, ন্যাচুরোপ্যাথি হোক, এনি টাইপ অফ মেডিসিন হোক, এই কাজটুকু করে না। অ্যালোপ্যাথিক বা অ্যান্টিপ্যাথি ট্রিটমেন্ট কি? অ্যান্টিপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে ওই যে রোগের বিরুদ্ধে যে আপনি আপনার শরীরের মধ্যে যে রোগ আক্রমণ করেছে, সেই রোগ আক্রমণের মধ্যে বিপরীত ক্রমের ট্রিটমেন্ট, অর্থাৎ মাথার যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড পেইন হচ্ছে, তাহলে আপনাকে অবসর দেওয়া হবে। কনস্টিপেশন হচ্ছে, তাহলে আপনি জোলাপ দিতে হবে, ডায়েটের মতো প্রডিউস হবে। এরকম বিরুদ্ধ, সেখানে ভাইটাল ফোর্সের কথা উড়ে যায়, সেখানটায় বডি যেভাবে রিয়াকশন করে, সেই রিয়াকশনের সঙ্গে ম্যাচ করে ওষুধ দেওয়া হয় না, আনম্যাচ। কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন কি সিমিলারিটির উপরে কাজ করে, অর্থাৎ সিমিলার সিমটমস এর উপরে কাজ করে। সাদৃশ্য হওয়ার কারণে, সিমিলিমাম হওয়ার কারণে, সেটা ভাইটাল ফোর্সের সাথে যেন হাতে হাত, গলায় গলায় মিলিয়ে যেন কাজ করতেছে। জাস্ট এই ধারণাটুকু প্রাইমারি লেভেলে ক্লিয়ার হওয়ার দরকার। নেক্সট, এখানে দেখেন, এ মেডিসিন ইজ অ্যাপ্লাইড হোমিওপ্যাথিক্যালি টু এ সিক পারসনস। একজন অসুস্থ ব্যক্তি আপনার ক্লিনিকে এসেছেন, আপনি তাকে হোমিওপ্যাথিক মেডিসিন দিলেন। এইবার ঘটনা কি ঘটবে? বেশিরভাগ অ্যালোপ্যাথিক ওষুধ আপনার ডাইজেস্টিভ সিস্টেমে যাবে, পেটের মধ্যে হজম হবে, হজম প্রক্রিয়ার মাধ্যমে ইন্টেস্টাইনের মাধ্যমে ব্লাড ফ্লোতে আসবে, ব্লাড ফ্লোতে এসে লিভারে আসবে, লিভার থেকে পুরো শরীরে ডিস্ট্রিবিউট হবে। এই হচ্ছে অ্যালোপ্যাথিক হোক, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক, সমস্ত থিওরি এই, ঠিক কিনা? বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু এইভাবে কাজ করে না। সেখানে তার পেটে যাওয়ার কোনো দরকার নাই, ইন্টেস্টাইনে যাওয়ার কোনো দরকার নেই, ব্লাড ফ্লোতে যাওয়ার কোনো দরকার নাই। সেটা কেমন ভাবে কাজ করে? হোমিওপ্যাথিক মেডিসিন তড়িৎ গতিতে মিলি সেকেন্ডের মধ্যে কাজ করে বেরিয়ে যায়। এবং সেটা কেমন ভাবে হয়? যখনই আপনি হোমিওপ্যাথিক ঔষধ 1 ফোঁটা হোক বা 4টে দানা হোক বা ওয়াটারে গুলে হোক, পানিতে গুলে হোক, যখনই আপনি দিবেন, তখনই এটা
নার্ভের সিস্টেমের মাধ্যমে আপনার জিভের যে নার্ভ আছে, টেস্টের জন্য, স্বাদ নেওয়ার জন্য যে নার্ভ আছে, মুখের মধ্যে যে নার্ভ ছড়িয়ে আছে, সেই নার্ভের মাধ্যমে ডাইরেক্টলি আপনার সেন্টার নার্ভের মধ্যে চলে যায় এবং সেখান থেকে এনার্জিটা ফ্লো হয়। তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন নার্ভের মাধ্যমে কাজ করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে ডক্টর হ্যানিম্যান ঔষধ প্রয়োগ করার ভিন্ন রাস্তাও অবলম্বন করেছেন। যে সমস্ত রোগী, ধরেন একটা রোগী অজ্ঞান হয়ে আছে, ধরেন তার জিভ খোলার মতো অবস্থা নাই, ধরেন সে রোজা করছে, হাউ ক্যান অ্যাপ্লাই ইউর হোমিওপ্যাথিক মেডিসিন? মাই ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর হ্যানিম্যান সেগার বলেছে যে আমাদের আরো একটা নার্ভাস সিস্টেম, নাকের মাধ্যমে আমরা গন্ধ শুনি, ওর মাধ্যমেও হোমিওপ্যাথিক ওষুধ দিলে কাজ করে। ইভেন আমার ক্লিনিকের মধ্যে রোজার সময় একটা ভয়ঙ্কর পেশেন্ট এসেছিল, প্রচন্ড যন্ত্রণা, সায়াটিক নার্ভের মধ্যে অস্থির, একবার এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসতেছে, বসতেছে, উঠতেছে, অসহায় অবস্থা, অসহ্য পেয়ে। তো আমি একটা মেডিসিন নির্ধারণ করি তার জন্য, যেটা তার জন্য সুইটেবল। সেই পরিস্থিতির মধ্যে, এই ভয়ঙ্কর ধরনের অস্থিরতার মধ্যে আমি একটা ঔষধ নির্বাচন করি এবং তাকে আমি বলি যে আপনি যদি এই ওষুধটা নেন তাহলে 10 মিনিটের মধ্যে আপনার এই পেইনটা কমে যাবে। তো বলছি, ডাক্তার আমি তো রোজা করছি আর জোহরের টাইম হয়ে গেছে, তাহলে তো নেওয়ার কোনো উপায় নাই, তাহলে আমাকে মাগরিবের সময় নিতে হবে। তো আমি, যেদিন ছিল জুম্মাবার, তো আমি তাকে বললাম যে আমি ওষুধের ঢাকনাটা খুলে দিচ্ছি, আপনি জাস্ট নাকের কাছে নিয়ে একটু শুনতে থাকেন, অত্যন্ত 2-3 মিনিট ধরে শুনতে থাকেন, দিয়ে আমি নামাজ পড়ে এসে আপনাকে বাকিটা দেখছি। তো ওই ঢাকনাটা খুলে দিলাম, আমি বললাম এর মাধ্যমে আপনার রোজাও ভাঙবে না, কোনো প্রবলেম, আপনি কোনো কিছু খাইতেছেন না, শুধু ঘ্রাণ নিচ্ছেন, তাহলে আপনি রান্না করলেও আপনার রোজা ভেঙে যেতে পারত, সেখানে শুধু ঘ্রাণই যায়। ওকে, নো প্রবলেম। তোমার নামাজ পড়ে আসার পরে দেখি রোগী স্থির অবস্থার মধ্যে। বললাম পেন কেমন? বললো ওকে, আই এম ফাইন নাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমিওপ্যাথিক মেডিসিন নার্ভের মাধ্যমে কাজ করে, এটা জগ যায়, এটাকে এত ব্যাখ্যা করার কোনো শর্ত। তাহলে বিশৃঙ্খল প্রাপ্ত ভাইটাল ফোর্সকে উদ্দীপ্ত করার জন্য নার্ভের মাধ্যমে মেডিসিনটা বডির মধ্যে বা সেন্ট্রাল নার্ভের মাধ্যমে চলে যায়। এই জন্য হোমিওপ্যাথিক মেডিসিন খুব কুইক অ্যাকশন করে। A stronger similar medicinal disease is produced by the primary action of the medicine. আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মুখ্যত দুইটা কাজ আছে, ওটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। প্রাইমারি অ্যাকশন কি? অর্থাৎ প্রুভিং করার সময় যে বিষক্রিয়া বা যে ধরনের সিম্পটোলজি বডির মধ্যে প্রডিউস হয়, ওটাকে বলে ওষুধের প্রাইমারি অ্যাকশন। এবং এর প্রতিক্রিয়া বশত বা আত্মরক্ষার্থে বিষ থেকে নিজেকে বিষ হোক বা মেডিসিন হোক, এনি টাইপ অফ ভেসেজ হোক, তার থেকে রক্ষা করার জন্য আমাদের ভাইটাল ফোর্সের মধ্যে এক ধরনের আত্মরক্ষার তাগিদ আছে। সে আত্মরক্ষার তাগিদ যেটাকে আমরা বলি কিউরেটিভ অ্যাকশন বা সেকেন্ডারি অ্যাকশন। অর্থাৎ আপনি যদি গরম পানির মধ্যেও হাত রাখেন, কিছুক্ষণ বাদে দেখবেন গরম ওই হাতটা বের করে নিয়ে দেখবেন সেটা অন্য হাতের থেকে ঠান্ডা। কেন? আপনি গরম পেয়েছেন আপনার বডি, সঙ্গে সঙ্গে আপনার বডির কুলিং সিস্টেম ওপেন হয়েছে আত্মরক্ষার তাগিদে এবং সেই জায়গাটাকে বাঁচানোর তাগিদে সেখানটায় ঠান্ডা করার মতো মেকানিজম স্টার্ট করেছে। এই যে মেকানিজম স্টার্ট হয়ে যায় ভাইটাল ফোর্সের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে আত্মরক্ষার তাগিদে। আপনি বিষাক্ত কিছু খেয়ে ফেলেছেন, অনর্গলত বমি করছেন, হ্যাঁ, কেন? এটা আত্মরক্ষার তাগিদে আপনার শরীরকে বাঁচাবার একটা কুদরতি ব্যবস্থা। তো যেখানে যেখানে আপনি একটা মেডিসিন নিয়েছেন, মেডিসিনের একটা প্রতিক্রিয়া শরীর ব্যক্ত করবে, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন বা অনেকে বলে কিউরেটিভ অ্যাকশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে অনেক কিছু বলা যায়। প্রাইমারি অ্যাকশন এবং ভাইটাল ফোর্স থেকে বা ডিফেন্স মেকানিজম থেকে আপনার সেকেন্ডারি অ্যাকশন আসবে। এই সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে আপনাকে কিওর করে। এই প্রাইমারি অ্যাকশনকে যদি আপনি অনিয়ন্ত্রিত ভাবে প্রয়োগ করেন, কোনো নিয়ন্ত্রণ ছাড়া, ওভারডোজ, ওভার পোটেন্সি, দেন আপনার মধ্যে যে এগ্রাভেশন জেনারেট করে সেটা সেকেন্ডারি অ্যাকশন পর্যন্ত প্রভাবিত হয়ে যায় এবং সেকেন্ডারি অ্যাকশনটা ঠিকঠাক মতো স্টেবল হয় না, ফলে আমাদের কিউরেটিভ যে প্রসেস আছে সেটা ব্যাহত হয়। অনেক আলোচনা সামনে আসবে, আপনারা টেনশন করবেন না। এই সমস্ত প্রাইমারি সেকেন্ডারি অ্যাকশন নিয়ে প্রচুর কথা আসবে এবং সেখানটায় আমরা কিউরেটিভ ডিরেকশন বা কিউরেটিভ প্রসেসকে কেমন ভাবে ধরে রাখা যায়
হ্যাঁ, যেখানে যেখানে দেখতেছেন ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন, শুধু গ্রুপ সি ছাড়া একটা ওষুধ দিলেন, রোগী প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে এবং লং টাইম ধরে কষ্ট পাচ্ছে, অবশ্যই আপনি প্রাইমারি অ্যাকশনকে খুব বেশি মাত্রায় দিয়ে ফেলেছেন, ফলে তার মধ্যে কিউরেটিভ প্রসেস আসতে দেরি হইতেছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় ওষুধকে মডিফাইড করে, ওষুধকে সুন্দরভাবে প্রয়োগ করে এগুলোকে অনেকটা মডিফাইড করা যায়। এবং বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যারা জিনিয়াস অফ হোমিওপ্যাথি, তারা কিন্তু এই অ্যাগ্রাভেশনকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার অনেক উপায় অবলম্বন করেছেন এবং তারা জানে একটা রোগীতে কতটুকু মাত্রা দিতে হবে এবং কতটুকু পোটেন্সি দিতে হবে, দিলে এই কিউরেটিভ প্রসেসটা একটা সুন্দর ওয়েতে যাবে, একটা স্টেবল কন্ডিশনে যাবে, যে রোগীর অ্যাগ্রাভেশন হবে কিন্তু রোগী অতটা হাতছাড়া হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন অফ দ্য মেডিসিন। এই প্রাইমারি অ্যাকশনের ফলে কি হবে, যেহেতু আপনি স্টেকিং করে সিমটমস এর সিমিলারিটি দেখে যে যে কিনোটস গুলো রোগীর মধ্যে আছে, সেই রোগের মধ্যে আছে, সেই কিনোটস গুলো আপনি মেডিসিনের মধ্যে খুঁজছেন, তার মানে আপনি সিমিলার করছেন। যেমন ধরেন বেলেডোনা, বেলেডোনার মধ্যে উষ্ণতার অনুভব, বার্নিং হিট, চোখে পিউপিলস ডাইলেটেড, চোখ রক্তিম বর্ণ, পিপাসা, আকস্মিক আক্রমণ, এই সমস্ত কিছু আপনি সাদৃশ্য রেখে যখন বেলেডোনা প্রয়োগ করছেন, ডেলিরিয়া, যখন আপনি বেলেডোনা প্রয়োগ করছেন, তো অ্যাকচুয়ালি রোগীর মধ্যে যা যা আপনি সেইটুকুই দিয়েছেন, কিন্তু সেইটা প্রাকৃতিক রোগ, যে রোগটা তার শরীরের মধ্যে বেলেডোনা সদৃশ্য এসেছে, এরকম ধরনের ব্যাপার স্যাপার নিয়ে এসছে, সেটার সঙ্গে সিমিলার। শুধু সিমিলার নয়, বরঞ্চ ওই প্রাকৃতিক রোগের থেকে বেশি পাওয়ারফুল আপনি ওষুধটাকে পোটেন্টাইজ করেছেন, ফলে সেটা পাওয়ারফুল। ফলে আমাদের বডিতে, আমাদের চোখে যদি আলো পড়ে, একটা 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 5 ওয়াটের বাল্বের আলো আর একটা হচ্ছে কি 100 ওয়াটের আলো, যখন 5 ওয়াটের আলো থাকবে আপনি 5 ওয়াটের আলোটাকে দেখবেন, যখন 100 ওয়াটের আলো আপনার চোখে ফেলা হবে তখন 5 ওয়াটের আলোটাকে আপনি দেখতে পাবেন না, তখন 100 ওয়াটের আলোটাই আপনার চোখে আসবে। অর্থাৎ স্ট্রঙ্গার, যেটা স্ট্রং স্টিমুলেন্ট বডি সেদিকে চলে যায় এবং এই স্ট্রঙ্গার স্টিমুলেশন আপনার যেটা উইক স্টিমুলেন্টকে দূর করে দেয়। আর একটা সুন্দর উদাহরণ, আপনাকে মিষ্টি দেওয়া হয়েছে, কলা, আর একটা রসগোল্লা দেওয়া হয়েছে, ঠিক? আপনি রসগোল্লা খাওয়ার পরে কলা খাবেন, দেখবেন কলার মধ্যে কিছু মিষ্টি আপনি অনুভব করতে পারেন। তাহলে আমাদের বডি একসঙ্গে একই রকম স্টিমুলেন্ট দুই প্রকারের হলে যেটা স্ট্রঙ্গার সেটাকে অ্যাকসেপ্ট করে আর বাকিটাকে ভুলে যায়। সেই কথাটা বলছে, a stronger similar medicinal disease is produced by the primary action of the medicine. The stronger similar medicinal disease অর্থাৎ মেডিসিন permanently extinguish the weaker similar natural disease. পার্মানেন্টলি ভাবে, স্থায়ী ভাবে সে ন্যাচুরাল দুর্বল প্রাকৃতিক রোগটাকে প্রতিস্থাপিত করে, সরিয়ে ফেলে, হটিয়ে দেয়, রাইট, নিভিয়ে দেয় শরীর থেকে। এখন আপনি বলেন ভাইটাল ফোর্স এখন কার অধীনে আছে? মেডিসিনের আন্ডারে আছে না রোগের আন্ডারে আছে? কার অধীনে আছে ভাইটাল ফোর্স? এটা ডক্টর হ্যানিম্যানের ব্যাখ্যা। অর্গানন থেকে কার আন্ডারে আছে এখন আমাদের ভাইটাল ফোর্সটা? যেহেতু স্ট্রঙ্গার মেডিসিনাল পাওয়ারের মেডিসিনাল রোগ বা কৃত্রিম রোগের অধীনে আছে, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি প্রাকৃতিক রোগ আর কৃত্রিম রোগ। মেডিসিন দেওয়া মানে কৃত্রিম একটা রোগ সৃষ্টি। তাহলে এখন আপনার যেটা শক্তিশালী সেটাকেই বডি অ্যাকসেপ্ট করেছে, তাহলে এখন আমাদের ভাইটাল ফোর্স, আমাদের জীবনী শক্তি কার অধীনে আছে? কৃত্রিম রোগ শক্তির অধীনে আছে না ন্যাচুরাল প্রাকৃতিক রোগ শক্তির অধীনে আছে? কার অধীনে আছে? এখানে শুধু শক্তি। আমাদের হ্যানিম্যানের চিন্তা ভাবনা অনেক হোমিওপ্যাথিক হচ্ছে এনার্জেটিক কমপ্লেক্স, বুঝছেন? এখানে শুধু এনার্জি নিয়ে আলোচনা, এখানে কোনো ওই জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ওই সমস্ত বস্তুগত চিন্তা নেই। হোমিওপ্যাথিক হচ্ছে বস্তুগত চিন্তা থেকে পবিত্র, মুক্ত। রোগ হচ্ছে একটা পাওয়ার, ভাইটাল ফোর্স হচ্ছে একটা পাওয়ার, জীবনী শক্তি, এখানে শক্তির কথা চলে। ওই জন্য আমাদের মেডিসিনও পোটেন্টাইজ, শক্তি সমৃদ্ধ। তো এখন আপনারা বলেন যে এই জীবনী শক্তি কার অধীনে আছে? যখন আপনি মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করলেন, কার অধীনে আছে? এনিবডি রিপ্লাই মি প্লিজ।
মেডিসিনের অধীনে। মেডিসিনের অধীনে আছে। আর যেরকম আপনি মিষ্টি খেয়েছেন আর কলা খেয়েছেন, ঠিক কিনা? এরকম আপনি মিষ্টি খেয়েছেন আর কলা খেয়েছেন, এখন আপনি আপনার মুখের মধ্যে কিসের স্বাদ? শুধু মিষ্টির স্বাদ আছে ভাই। ইয়েস, শুধু তাহলে মিষ্টির স্বাদ পড়ে রয়েছে এবং কলার স্বাদ আপনি আর টের পাননি। The vital force is now merely medicinal disease. The medicinal disease is removed in two way. এখন শরীরের মধ্যে আর অন্য যে দুইটা শক্তি এসেছিল, প্রতিদ্বন্দ্বী এসেছিল, একটা প্রাকৃতিক রোগ শক্তি, একটা কৃত্রিম রোগ শক্তি, যেটা আমরা প্রদান করেছি ওষুধের মাধ্যমে। তাহলে এখন আমাদের বডি কৃত্রিম রোগ শক্তির অধীনে আছে। এখন এই কৃত্রিম রোগ শক্তি, আপনি বলবেন রফিক ভাই এই পর্যন্ত তো ক্লিয়ার, প্রাকৃতিক রোগ তো চলে গেল, সে তো পরাজিত হয়ে গেল, সেই এনার্জিটুকু বডি আর অনুভব করতেছে না, এখন কৃত্রিম রোগ শক্তির অধীনে আছে। এদিকে ন্যাচারাল ডিজিজও নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক রোগ শক্তিটা নষ্ট হয়ে গেছে, কৃত্রিম রোগ শক্তির কাছ থেকে নষ্ট হয়ে গেছে। তাহলে এখন তাহলে এই কৃত্রিম রোগ শক্তি থেকে বডি নিজেকে কেমন ভাবে বের করে আনবে? তো সেখানটায় দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে, যেহেতু আপনি হোমিওপ্যাথিক প্রয়োগ করেছেন, আর হোমিওপ্যাথিক হচ্ছে যে মেন প্রিন্সিপাল সেখানটায় হচ্ছে সূক্ষ্ম শক্তি এবং মিনিমাম ডোজ, আপনি ডোজ বেশি প্রদান করেন নাই। তাহলে এই যে মিনিমাম ডোজের কারণে মেডিসিনাল ডিজিজটা এবার আমাদের কৃত্রিম, আমাদের যে ভাইটাল ফোর্স আছে, সে এখন শক্তি প্রদান করে, মানে যে হোমিওপ্যাথিক কৃত্রিম রোগ শক্তিটা আপনি ভিতরে দিয়েছেন, সেটা থেকে বের হবার জন্য সেটার প্রয়োগ, মানে তার যে প্রতিরোধক ক্ষমতা আছে, সেই প্রতিরোধক ক্ষমতাকে প্রয়োগ করবে। আমাদের ভাইটাল ফোর্স প্রতিরোধ ক্ষমতা, কিন্তু মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন মানে তো সে বন্ধু নয় রে ভাই, সে তো কৃত্রিম রোগ শক্তি। তাহলে তার থেকে পরিত্রাণের উপায় কি? ভাইটাল ফোর্স কেমনে নিজেকে তার থেকে পবিত্র করে ফেলে? কেমনে? এক নম্বর হচ্ছে, তার মধ্যে কুদরত এমন একটা প্রতিরোধ ক্ষমতা দিয়েছে যে কোনো কিছু আমাদের বডিতে স্টে করতে পারে না, সব আস্তে আস্তে পেশাব পায়খানা দ্বারা আস্তে আস্তে বেরোতে থাকে। তো মেডিসিনাল ডিজিজ গ্র্যাজুয়ালি বিকাম উইকার এন্ড উইকার, ধীরে ধীরে সে দুর্বল থেকে, আপনি যে কৃত্রিম রোগ শক্তিটা দিয়েছেন সেটা ভিতর থেকে আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় যাচ্ছে। দুইটা কারণে। এক নম্বর হচ্ছে মেডিসিন মাইনিউটনেস অফ ডোজ, আপনি তো কোনো মেটেরিয়ালস প্রদান করেন, আপনি তার মধ্যে কোনো বিষ প্রয়োগ করেন, শুধু দিয়েছেন পাওয়ার, তো মিনিমাম ডোজ দিয়েছেন এবং সেটাকে মাইনিউট থেকে মাইনিউট, হালকা থেকে হালকা করেছেন, ডাইলিউশন করেছেন। সো এখানে মাইনিউট ডোজের কারণে সে আস্তে আস্তে বডি থেকে রিলিজ হয়ে যাবে। আর সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন তো ভাইটাল ফোর্সের আছে, প্রতিরোধ ক্ষমতার বলে সে নিজেকে ওখান থেকে বের করে আনতে পারবে। আর শর্টার এন্ড ফিক্সড ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য মেডিসিন, আর আমাদের মেডিসিন তো আমাদের বডিতে যাওয়ার পরে নানান ধরনের সিস্টেমের সঙ্গে, ভাইটাল ফোর্সের সঙ্গে তার লড়াই ফড়াই হেন তেন রোগ শক্তির সাথে করে এমনিতে সে দুর্বল হয়ে পড়েছে। আর তাছাড়া হচ্ছে প্রত্যেকটা হোমিওপ্যাথিক ঔষধের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সে একটা অর্গানকে প্রভাবিত করার ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ক্ষণ ধরে, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করে থাকে, এবং সেই সময়টা হচ্ছে মিলি সেকেন্ড। মাই ডিয়ার ফ্রেন্ডস, অবাক হবেন আপনারা, তাহলে বলবেন মেডিকের মধ্যে এখন 28 দিন কাজ করে, 23 দিন কাজ করে, এই সমস্ত কি লেখা আছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু স্টিমুলেট করা পর্যন্ত হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে, বাকি কাজ কে করে? আমাদের ভাইটাল ফোর্স কাজ করে। ভাইটাল ফোর্সের যে এনার্জিটা দরকার ছিল, ওই যে মা এসে যদি একটু হেল্প করতো বা বাবা এসে যদি একটু ওজনটা তুলে দিতে হেল্প করতো, তো মাথা পর্যন্ত তোলা এইটুকু পর্যন্ত সে মানে নেয়, বাকিটুকু কাজ সে অটোমেটিকলি করতে থাকে, রাইট? তো হোমিওপ্যাথিক ওষুধ মাইনিউট সেকেন্ডের মধ্যে কাজ করে এবং ভাইটাল ফোর্সকে যতটুকু উদ্দীপ্ত করা সেটুকু উদ্দীপ্ত করে, তার শক্তিটাকে বৃদ্ধি করে। এবার ভাইটাল ফোর্স কাজ করতে থাকে, বছরকে বছরও কাজ করতে পারে, একদিনও কাজ করতে পারে, 2 দিনও কাজ করতে পারে, 1 মাসও কাজ করতে পারে। যখনই রিল্যাপস হয় তখনই আমরা বুঝতে পারি যে মেডিসিনের কাজ শেষ হয়েছে, আমরা অপেক্ষা করি নিউ সিম্পটোলজির জন্য, অথবা যদি দেখি কি নোটস গুলো ফেরত এসছে তাহলে ফের পূর্বের ওষুধের রিপিটেশন করি, এই তো কাজ। কিন্তু প্রশ্ন হলো, যদি মেটিয়া মডিকা 28 দিন কাজ করে, তাহলে আপনি একোনাইট 200 দিয়ে 28 দিন কাজ পান কোন সময়, একোনাইট অনেক দিয়েও তাহলে 28 দিন কাজ পেতে হবে। কিন্তু একোনাইট প্রয়োগ, আমি কথা ধরছি যে 28 দিন, তাহলে একোনাইট মেডিসিন বা কোনিয়া মেডিসিনে যে টাইম পিরিয়ড লেখা আছে,
ওই টাইম পিরিয়ডের মধ্যে আপনার কাছে কি কোনো রুগী এসছে? কখনো দেখা যায় কোনিয়াম 1 1 মাসের মধ্যে রিপিট করতে হচ্ছে, আর কখনো 5 বছর বাদে রিপিট করতে হচ্ছে। তো এইগুলো কোনো হিসাব না, এগুলো কেন দেয়া আছে আমি জানি না, রাইট? কিন্তু কখনো আমি আমার রোগীর মধ্যে অ্যাপিয়ার হতে দেখি না। এর টাইম পিরিয়ড আমি কখনো দেখি যে আমার রোগীতে মেডোরাইনাম 1M হয়তো আমাকে মাসের মধ্যে একবার দিতে হইতেছে, কখনো দেখতেছি 3 বছরের ভিতরে দিতে হইতেছে। তাহলে এখানটায় মূল ব্যাপার হচ্ছে রোগীর ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা, প্রভাব স্টিমুলেট করা, তাকে উদ্দীপ্ত করা। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের মেইনলি কাজ। উদ্দীপ্ত হয়ে গেলে সে যতটুকু পাওয়ারের তার ঘাটতি ছিল সেই পাওয়ারটুকু পূরণ হয়ে গেলে, রিস্টোর হয়ে গেলে সে অটোমেটিকলি একটার পরে একটা অর্গানকে সুস্থ করতে থাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আর কিছুই করা লাগে না, শুধু ওয়েটিং করা লাগে হোমিওপ্যাথি ডাক্তার। যখন সে কাজে স্টপ করে দেয় তখন আবার ভাইটাল ফোর্সের মধ্যে ক্রাইসিস চলে আসে, ফের আবার একটা স্টিমুলেন্ট প্রয়োগ করবেন, ফের মিলি সেকেন্ডের মধ্যে উদ্দীপ্ত হয়ে যাবে, ফের আবার সে কাজ করা শুরু করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যালোপ্যাথিক ধারণার কাছাকাছি থাকার কারণে আমরা মনে করি যে কন্টিনিউয়াসলি রোগীকে ঔষধ প্রদান করতে হবে। অনেক ডাক্তার রোগীর থাকে, এখানের মধ্যে অনেকেই আছে এরকম ভাবে যে কন্টিনিউয়াসলি মেডিসিন না দিলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা ক্রিয়েট করে। তারা ভাবে যে বিনা ওষুধে আমার রোগী আছে, তাদের মধ্যে এক ধরনের ইরিটেবিলিটি, এক ধরনের রেস্টলেসনেস কন্ডিশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, নিশ্চিন্তে থাকুন, হোমিওপ্যাথিক ওষুধের কাজ শুধু ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা, তার ডিফেন্স মেকানিজমকে শুধু বাড়িয়ে দেওয়া, যাতে ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা সিস্টেমটাকে অ্যাক্টিভেট করা, যেটা অ্যাক্টিভেট হতে পারে না, স্ট্রেস বা প্রেশারকে নিতে পারে না, ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। যখনই সে তাকে স্টিমুলেট করতে পারবেন, উদ্দীপ্ত করতে পারবেন, তখন সে নিজের ওয়েতে কাজ করবে। এবং সেটা কিওরটা কেমন ভাবে, কোন পথ ধরে কেমন ভাবে আসে, মানে কি প্রসেস সেখানে ঘটতে থাকে, বায়োকেমিক্যাল প্রসেস, নার্ভের মধ্যে কি ধরনের প্রসেস হয়, হ্যাঁ, ব্লাড সার্কুলেশনের মধ্যে কি ধরনের প্রসেস হয়, এই সমস্ত কিছু শুধু অনুমান করা ছাড়া আর কিছু না। এই কিউরেটিভ প্রসেস ভাইটাল ফোর্স যেমন ভাবে সুবিধা পায়, যে দিক থেকে সুবিধা পায়, তার একটা নির্দিষ্ট ক্রম আছে, সেই ক্রম অনুসারে সে নিজেকে সজ্জিত করে। সেই ক্রমটার নামই হচ্ছে হ্যারিংস ল। আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি প্লিজ এবারে ওই স্লাইডটা শো করা শুরু করেন, নিচের দিকে হ্যারিংস লটা আছে। আচ্ছা, লাস্টের একটুখানি আলোচনা রয়ে গেছে, তো শর্টার। নাও দ্য ভাইটাল ফোর্স ইজ ফ্রি ফ্রম বোথ ডিসিজ ফোর্স এন্ড মেডিসিনাল ফোর্স। এবারে কিউরেটিভ অ্যাকশনের দ্বারা বা প্রতিরোধ ক্ষমতার দ্বারা, ভাইটাল ফোর্সের কিউরেটিভ অ্যাকশনের দ্বারা এবং হোমিওপ্যাথিক মেডিসিন মাইনিউট হওয়ার কারণে তখন ভাইটাল ফোর্সের ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসতে পারলো। এখন তার মধ্যে না আছে ন্যাচুরাল বা প্রাকৃতিক রোগ শক্তি, আর না আছে কৃত্রিম রোগ শক্তি। তাহলে being free from all disease, the vital force is enabled again to carry on healthily the vital operation of the organism, and thus perfect health is restored. এখন হচ্ছে কি ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, না তার উপর কৃত্রিম রোগ শক্তির কোনো আধিপত্য আছে, আর না তার মধ্যে কোনো ধরনের আধিপত্য আছে ন্যাচুরাল রোগ শক্তির। সমস্ত কিছু থেকে সে নিজেকে বের করে ফেলে এবং অর্গানিজমের মধ্যে যে ফাংশন আছে সেই ফাংশন রিস্টাবলিশ হয় সুন্দরভাবে। যেটুকু ডিস্টারবেন্সি ছিল সে সমস্ত ডিস্টারবেন্সি শেষ হয়ে যায় এবং দ্য পারফেক্ট হেলথ ইজ রিস্টোর। এর আবার এর পারফেক্ট হেলথ রিস্টোর হয়। এই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের মেকানিজম। ডক্টর ভিতুলকাস শুধু এখানটায় একটা কাজ করেছেন, তিনি এটাকে আধুনিক ব্যাখ্যা প্রদান করেছেন এবং রেজোনেন্স থিওরি নিয়ে এসেছেন। রেজোনেন্স থিওরি অনুযায়ী আমাদের ভাইটাল ফোর্সের একটা নির্দিষ্ট রেজোনেন্স বা এক ধরনের কম্পন বা তরঙ্গের মতো অবস্থার মধ্যে থাকে। প্রাকৃতিক বস্তু থেকে, সমুদ্রের হোক, গাছের হোক, হেন হোক তেন হোক, সেখান থেকে সেই শক্তির অনুরূপ যেখানটায় ডিস্টারবেন্সি হয়েছে, যে ফাংশনের মধ্যে ডিস্টারবেন্সি হয়েছে, যে অঙ্কের মধ্যে ডিস্টারবেন্সি হয়েছে, ফলে ভাইটাল ফোর্সের মধ্যে একটা প্রতিক্রিয়া, একটা দুর্বল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, সেই রেজোনেন্সের সাদৃশ্য যখনই কোনো প্রাকৃতিক বস্তু তাকে দেওয়া হয়, যেমন আপনি গান করছেন, আমি গান করছি, দুইজনে যদি কোরাস করি তাহলে যে একটা গম্ভীর আওয়াজের সৃষ্টি হয়, ঠিক ওই রকম টাইপের একটা অনুকম্পের সৃষ্টি হয় ভাইটাল ফোর্সের মধ্যে। ফলে
এই যে তরঙ্গায়িত অবস্থার যে একটা বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খল ওই ঔষধের মাধ্যমে বা ওই মেডিসিন বা ওই পাওয়ারের দ্বারা ঠিকভাবে ফের বিন্যস্ত হয়ে যায়। ফের ভাইটাল ফোর্স আবার ঠিক আগের মতো কন্ডিশনে চলে আসে, সুস্থ স্বাভাবিক একদম স্বেচ্ছায় ক্রিয়াশীল, হ্যাঁ অটোমেটিকলি ক্রিয়াশীল, হ্যাঁ এরকম ভাবে কন্ডিশনের মধ্যে চলে আসে। এটা ডক্টর ভিতুলকাস বর্তমান কোয়ান্টাম থিওরি এবং হচ্ছে অন্যান্য ব্যাখ্যা থেকে, হ্যাঁ হোমিওপ্যাথিক ঔষধ, ন্যানো পার্টিকেল ও একটা চ্যাপ্টার আছে, ওগুলো পড়ে নেবেন। তো এইভাবে হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে থাকে, যেটা নেক্সট ফিউচার বা মডার্ন ওয়ার্ল্ডের যে কোয়ান্টাম থিওরি বা আস্তে আস্তে সবকিছু কোয়ান্টাম হয়ে যাচ্ছে থিওরি থেকে, বস্তুগত চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে এনার্জেটিক চিন্তা ভাবনা থেকে বিশ্ব হাঁটতেছে। আমরা হোমিওপ্যাথরা অনেক অ্যাডভান্স, তো সেই ফিউচারের জিনিসটাকে এখন নিতে পারছি। আচ্ছা মহিউদ্দিন ভাই, ওই সেকেন্ড স্লাইডটা শুনুন। এই ব্যাখ্যাটা জানার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে যদি আমরা না জানি যে কেমনে কাজ করে তবে অনেক অসুবিধা হবে। তাহলে আমি আস্তে আস্তে এই আলোচনা থেকে ধীরে ধীরে আমরা যাচ্ছি যে হেরিংস ল দিকে, যে এই যে প্রক্রিয়া আছে, এই যে আমাদের ভাইটাল ফোর্স অসুস্থ হয়, যখন আমরা অসুস্থ প্রক্রিয়াটাকে দেখব তখন আমরা, অর্থাৎ ডিজিজ প্রক্রিয়াটাকে, ডিজিজ প্রসেসটাকে যখন বুঝবো তখন আমরা কিউরের প্রসেসটাকেও সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক? আচ্ছা একদম নিচের দিকে নিয়ে আসুন। আচ্ছা রাইট। তো যখন ডিজিজ হয়, যে প্রক্রিয়া ধরে শরীর এগোয়, যে প্রক্রিয়া ধরে শরীর এগোয় সেই প্রক্রিয়ার অপোজিট হওয়া, এটা হেরিংস ল, সেটা হচ্ছে অপোজিট হওয়াটাই হচ্ছে হেরিংস এর অবজারভেশন। অ্যাকচুয়ালি এটা কোনো হেরিংসের, ডক্টর হেরিংস যে এটাকে আবিষ্কার করেছেন বা এই লটাকে দেখেছেন অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে অর্গানন থেকে ধার করা। অর্গাননের চিন্তা ভাবনার মধ্যে ডক্টর হ্যানিম্যান জায়গায় জায়গায় সেই তথ্যগুলো দিয়ে গেছেন, সেগুলোকে তিনি কালেক্ট করে সুন্দরভাবে সংকলিত করে আমাদের সামনে উপস্থাপনা করেছেন, এবং এটাকে হেরিং অবজারভেশন অনেকে বলে, অনেকে হেরিংস ল বলে। দেখো এটা হচ্ছে কিওরের ধারা, যে যখন আমাদের কোনো রোগী সুস্থ হবে তখন ডিজিজ প্রক্রিয়ার উল্টো প্রক্রিয়া অর্থাৎ কিওর প্রসেস অবলম্বন করে। সেই কিওর প্রসেসের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে, খুব সোজা ভাবে আছে এবং এটাকে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করার চেষ্টা নেক্সট টাইমে করছি। ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, নিচের দিকে চলে যাবে। 7:40 হয়ে গেছে, অলরেডি 20 মিনিট টাইম আছে। ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড, ফ্রম উইথিন আউটওয়ার্ড, অর্থাৎ সমস্ত সমস্যা যে উপর থেকে নিচের দিকে আসতে থাকে, যখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে তখন আমরা কিওর হয়েছে বলে অনুমান করতে পারি, বা কিওরের প্রসেস অবলম্বন হচ্ছে বলে। যেমন ধরেন মাথার মধ্যে সমস্যা, ব্রেনের ফাংশনের মধ্যে অসুবিধা আছে, সেখান থেকে যদি সিমটমস পায়ের মধ্যে চলে আসে তাহলে আমরা বলবো কিওর হয়েছে। একটা যেমন মাথা থেকে মুখে, বুক, পেট, পা এই ধারায় যদি উপসর্গ চলে, যদি লক্ষণগুলো এইভাবে আসতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের কিওর হয়েছে। ধরেন মাথা ব্যথা শুরু, মাথা ব্যথা ছিল রুগী, এখন মাথা ব্যথার ঔষধ প্রয়োগ করার পরে দেখা গেল পায়ে ব্যথা, তাহলে এটা হিলিং প্রসেসকে অবলম্বন করছে বলে আমরা ধারণা করি। তাহলে উপর থেকে নিচের দিকে, ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড, ভিতর থেকে বাইরের দিকে, ফ্রম উইথিন আউটওয়ার্ডস, ছোট্ট ছোট্ট শব্দের মাধ্যমে আসা হচ্ছে। অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে মানে যত ভিতরের দিকে যাবেন, কুদরত হচ্ছে কি, সৃষ্টিকর্তা হচ্ছে সমস্ত মেন অর্গান গুলোকে একদম গভীরের মধ্যে যেন লুকিয়ে রেখেছে, যাতে এখানটায় কোনো ধাক্কা না লাগে, আঘাত না লাগে, এই পর্যন্ত যেন কোনো মানুষ সহজে না পৌঁছতে পারে, যেন জীবন যেন বেঁচে থাকে, জীবন যেন উদ্দীপ্ত থাকে। সেই কারণের জন্য হচ্ছে কি
সমস্ত ভাইটাল অর্গান গুলোকে ডিপ থেকে ডিপ জায়গায় রাখা হয়েছে। তাহলে সেখানটা থেকে আমরা বলতে পারি যে যদি হৃৎপিণ্ড থেকে ফুসফুসের সমস্যা আসে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভিতর থেকে বাইরের দিকে হলো, ফুসফুস থেকে আরো যদি স্কিনে চলে আসে তাহলে আরো ভালো। তাহলে হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক এই সমস্ত অর্গান গুলো থেকে যদি রোগ রোগ বা তাদের যা কিছু ডিস্টারবেন্স, অসুবিধা বা সিমটম বা কষ্ট যদি বাহ্যিক অঙ্গে যেমন ত্বকে চলে আসে, যদি জয়েন্টে চলে আসে, যদি মাসেলসে চলে আসে, তাহলে এই যে স্থানান্তর, এই যে ট্রান্সফরমেশন, এটাও কিন্তু কিওরের অন্তর্গত। যেমন ধরেন আপনি একটা হাঁপানির রুগী, হাঁপানির রুগীর পায় কষ্ট কোথায়? মেন সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? ফুসফুস না লাংস? লাংসের কষ্টর কারণে, হ্যাঁ, সেখানে ঠিকঠাক মতো রেসপিরেশন কমপ্লিট হইতেছে না, রোগীর হাঁপ ধরতেছে, হাঁপানির কষ্ট পাচ্ছে, শ্বাস নিতে পারছে। এখন এই রোগীকে আপনি যদি ঔষধ প্রয়োগ করেন এবং তারপরে যদি তার স্কিনের মধ্যে নানান ধরনের ঘা, সেটা যত ভয়ঙ্কর টাইপের হোক না কেন, সেটা এক্সিমা হোক, সেটা রস কাটুক, যাই হোক না কেন, লাল হয়ে যাক, চুলকা, হ্যাঁ, যদি কিছুই হয়, এরকম চর্মরোগে যদি আক্রান্ত হয়, তাহলে আমরা অনুমান করবো যে এখন ঠিকঠাক কাজ হচ্ছে। তাই ভাইটাল ফোর্সের কাজই হচ্ছে এটা, যে আমাদের গুরুত্বপূর্ণ অর্গান গুলোকে বাঁচিয়ে রাখা এবং কম গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে রোগ শক্তিকে ট্রান্সফার করা, যে এখানটা জায়গা না এটা বুঝতে অসুবিধা হচ্ছে। দেন হচ্ছে গিয়ে অর্থাৎ ভিতর থেকে রোগের প্রক্রিয়া কেমন ভাবে চলবে, ভিতর থেকে বাইরের দিকে যখন ওষুধ দিবেন, এটাকেই আপনি ঘুরিয়ে বলতে পারেন, ধরেন একটা স্কিনের ডিজিজ, একটা চামড়ার মধ্যে নানা ধরনের সমস্যা, অ্যালার্জি, সেটাকে যদি কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার ট্রিটমেন্ট করে সারায় করার অর্থ হচ্ছে সাপ্রেশন। যতক্ষণ পর্যন্ত অ্যালোপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে থাকে এবং সিমটমস গায়েব না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত প্যালিয়েশন চলবে, যেখানে প্যালিয়েট করতে থাকে। মলম লাগাচ্ছেন, ভালো আছে, মলম লাগাচ্ছেন, ফের ফিরে আসছে, তার মানে অনেকটা রোগী ভালো আছে, তার ভাইটাল ফোর্স ভালো আছে, অর্থাৎ ভাইটাল ফোর্স চাইতেছে এই জিনিসটা যেন বাইরেই থাকে। জিনিসটা যদি ভিতরের মাসেলসের মধ্যে চলে আসে বা ফুসফুসের মধ্যে যদি চলে আসে, তাহলে তো আরো বিপদ। তাই সে বারবার সেটাকে রিটার্ন করতে থাকে স্কিনের দিকে। ফলে আমরা বলি যে অ্যালোপ্যাথিক ডাক্তার রোগ সারাতে পারছে না। কিন্তু হঠাৎ করে দুম করে একদিন একটা ডাক্তার তাকে এমন একটা ঔষধ দিল, এমন একটা ইনজেকশন দিল, এমন একটা মলম দিল, যেটা লাগানোর পরে একদম স্কিন ডিজিজ সুমন্ত্র হয়ে গেল, একদম ম্যাজিকের মধ্যে সেরে গেল। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে সারে নাই, তাই অর্থাৎ সে সাপ্রেস করতে সফল হইল, সাপ্রেস করে ফেললো, পুরো জিনিসটাকে একদম দমন করে ফেললো, এবং সেটা কোনো না কোনো ভাবে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে গিয়ে ক্ষতি করবে। আর হয়তো ক্ষতি করার প্রসেস স্টার্ট করেছে, সেই প্রসেস কমপ্লিট হতে হয়তো 3 বছর লাগবে বা 2 বছর লাগবে। ক্রনিক ডিজিজ এইভাবেই আসে, সাপ্রেশন। তো নিচে থেকে ভিতর থেকে বাইরের দিকে। আচ্ছা, more important to less important organ, or from more important organ to less important organ, অঙ্গের গুরুত্ব অনুযায়ী আমাদের সিমটমস গুলো এক অঙ্গ থেকে অন্য অঙ্গে চলাচল করতে থাকে। রোগী যদি ভালোর দিকে যাইতে থাকে, তখন কম গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে রোগ আসতে থাকে। আর রোগী যদি খারাপের দিকে যায়, তাহলে কম গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি কাজ করে, যেটা ছাড়া মানুষ বাঁচে না, সেই দিকে চলে যায়। যেমন অঙ্গের গুরুত্ব হচ্ছে প্রথমে মেন্টাল, তারপর ভাইটাল অর্গান, তারপর ফিজিক্যাল অর্গান। মেন্টাল অর্থাৎ ব্রেন আপনি ধরতে পারেন, মেন্টাল অর্গান থেকে ভাইটাল অর্গান। ধরেন ব্রেনের রোগ কমে গেল, কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা আসলো, হ্যাঁ, বা লাংসের সমস্যা আসলো, বা লিভারের সমস্যা আসলো, দেন ইট ইজ পজিটিভ, গুড। সেখান থেকে যদি দেখা গেল আরো ফিজিক্যাল অঙ্গে, আরো মানে উপরের দিকে মাসেলসে চলে আসলো, হ্যাঁ, তাহলে আমরা যদি ক্রম সাজাতে চাই, ধরেন মস্তিষ্ক, সব থেকে হেড অফিস হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে হৃদযন্ত্র, তার থেকে কম গুরুত্বপূর্ণ। তার থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে যকৃৎ বা লিভার। তার থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে মাসেলস বা বোনস। তার থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ত্বক বা স্কিন। এইভাবে যদি ক্রম অনুসারে চলতে থাকে আমাদের মেডিসিন দেওয়ার পরে, দেন
ইট ইজ পজিটিভ। চতুর্থত হচ্ছে রিভার্স অর্ডার অফ সিমটমস। রিভার্স অর্ডার অফ সিমটমস অর্থাৎ যেমন ভাবে উপসর্গগুলো এসেছিল, হ্যাঁ, সেইভাবেই উপসর্গগুলো তার বিপরীত ক্রম অনুসারে সারবে। যেসব উপসর্গ পরে ছিল সেগুলো আগে সারবে, প্রথম উপসর্গগুলো পরে সারবে। ফার্স্টের দিকে যে সমস্ত সিমটমস গুলো ছিল সেগুলো পরে সারবে। যেমন ধরেন কেউ প্রথমে মানসিক অবসাদে ভুগেছিল, পরে তার জ্বর এসেছিল, এখন জ্বরটা অ্যাকিউট ডিজিজ, জ্বরটা সারলো, তারপর মানসিক অবসাদ সারলো। হোমিওপ্যাথি চিকিৎসার পরে প্রথমে জ্বর সারবে, পরে মন ভালো হবে। এই পরিবর্তনও সঠিক, এই পরিবর্তনও সঠিক। কিন্তু যদি এরকম হয় যে ত্বকের র্যাশ চলে গেল, সেটা আগে হোক পরে হোক, হাঁপানি দেখা দিল, তখন কিন্তু খারাপ লক্ষণ, সাপ্রেশন হইতেছে। এটা হাঁপানি সেরে গেল, একজিমা চলে আসলো, ভালো লক্ষণ। দুশ্চিন্তা, মনের দুশ্চিন্তা সেরে গেল, খুব টেনশন করতো, খুবই উগ্র ছিল, খুবই মারামারি ফাটাফাটি করতো, ভুলভাল বকতো, এই সমস্ত কমে গেল। যে গায়ে ব্যথা, ভালো লক্ষণ। কিন্তু গায়ের ব্যথা সেরে গেল, হ্যাঁ, গায়ে হাতে পায়ে ব্যথা সেরে গেল, কিন্তু মানসিক ভাবে সে খুবই বিষণ্ণতা, ডিপ্রেশনে চলে গেল, কার সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে, ঘরের মধ্যে খিলেটে বসে থাকে, খারাপ লক্ষণ। আপনার এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই কথা বলতে চায়। আপনি যদি খুব গভীর ভাবে এগুলোকে নিয়ে বসতে চান, তখন আপনি দেখবেন যে উপর থেকে নিচে যা বলা হচ্ছে, কম গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো প্রায় একই ধরনের। একটা রোগ, একটা প্রাকৃতিক রোগ যখন ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করতে থাকে, এই যে ক্রমটা কোথায় থেকে আসতেছে, এটা পরীক্ষিত তারা অবজারভেশন করেছে। কোথায় অবজারভেশন করেছে? আমাদের বডিতে অবজারভেশন করেছে। বডিতে অবজারভেশন কোন জায়গাটাকে করেছে, যে ডিফেন্স মেকানিজম কেমন ভাবে কাজ করে। সে যখন একটা রোগ শক্তির কাছে পরাজিত হয়, তখন সে ধীরে ধীরে কেমন ভাবে নিজেকে কম্প্রোমাইজ করতে থাকে। অর্থাৎ কম্প্রোমাইজ তো হচ্ছে, অর্থাৎ কি খেসারত দিয়ে দিয়েছে আসতে থাকে। সে খেসারত দেওয়ার সময় প্রথম তার চেষ্টা থাকে যে সব থেকে কম ক্ষতি হোক বডিতে। এটাই হচ্ছে হেরিংস ল, মূল তাৎপর্য, ভিতরের অন্তর্নিহিত অর্থ, যে আমাদের ভাইটাল ফোর্স সদা সর্বদা চেষ্টা করে যে সব থেকে সেই রোগ শক্তির কাছে যখন আমি পরাজিত হয়েছি, এত বেশি স্ট্রেস, এত বেশি সে অ্যালকোহল নিচ্ছে, এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, আমি আর সহ্য করতে পারছি না, তখন ভাইটাল ফোর্স চেষ্টা করবে সব থেকে খারাপ, সব থেকে কম ক্ষতি কিসে হয় সেই রাস্তাটাকে ধরে ধীরে ধীরে এগোতে থাকে। তখনও পর্যন্ত সে কিওরের আশায় থাকে। যখন ভালো কোনো ঔষধ আছে তাকে স্টিমুলেট করার মতো, তখন সে আবার সে তার জায়গাকে দখল করে নেয়। তখন আর কোনো কম্প্রোমাইজ নয়, তখন জমি আমার, এরকম ধরনের ব্যাপার স্যাপার নিয়ে সে উপস্থিত হয়। কিন্তু যখন সেই শক্তিটুকু বা সেই হেলথটুকু সে পায় না, ভাইটাল ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা সিস্টেম, তখন সে এমন ভাবে খেসারত দিতে থাকে, এমন ভাবে কম্প্রোমাইজ নিজেকে করতে থাকে, এবং ধীরে ধীরে রোগটা একটা ফিল্ডে সে থাকতে থাকে। যেরকম আমাদের ক্রিকেট খেলা হয় না, প্রথমে হচ্ছে কি একটা জায়গায় হেরে গেল, তারপর একটা জায়গায় হারলো, তারপর একটা জায়গায় হারলো। একটা মানুষ যখন আর্থিক অনটন উপস্থিত হয়, তখন সে দুম করে ফটাস করে আগে জায়গা জমি বা যেগুলো মেন অ্যাসেট, যেগুলো ঠিক ভাইটাল ফোর্স ওইভাবে ওই রাস্তাটাই অবলম্বন করবে। আপনি প্রথমে কম গুরুত্বপূর্ণ লোকে বিক্রি করবেন, ক্ষতিগুলোকে বিক্রি করবেন। ধরেন গয়নাগাটি থেকে মেয়েদের কাছে আসে, আচ্ছা প্রথমে এটা বিক্রি করে, প্রথমে আপনি বাড়ি বিক্রি করবেন না, আপনার বসবাস কি আপনি আগে বিক্রি করবেন? কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ সেটাকে করতে পারে যে যেটা বসে আছে সেটাই আগে বিক্রি করে দেবে? নিশ্চয়ই না। প্রথমে সে এমন কিছু অ্যাসেট বিক্রি করবে যেগুলো বিক্রি করে অত্যন্ত ক্ষতিটুকু মেকআপ করা যায়। ভাইটাল ফোর্স ঠিক ওইভাবেই কাজ করে ভাই। এখানে কোনো রকেট সায়েন্স নয়, শুধু আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা অবজারভেশন করেছে যে রোগের গতি কেমন আর আরোগ্যের গতি কেমন, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেছে। এবং এটা অবজারভেশন এই কারণের জন্য, এটা কিন্তু কেউ ক্রিয়েট করে নাই, এটা তারা পর্যবেক্ষণ করেছে।
যে যখন রোগী একটা মানুষ সুস্থ থেকে অসুস্থ থেকে অসুস্থ অসুস্থ থেকে অসুস্থ হতে থাকে, তাহলে কেমন ভাবে সে অসুস্থতা হয় দেখি, কোন পর্যায়ে কোন দিক থেকে কোন দিকে যায়, কোন অঙ্গ থেকে কোন অঙ্গের দিকে যায়, কোন কোন ডিরেকশনের দিকে যায়, এগুলোকে তারা খুব ভালোভাবে লক্ষ্য করেছে। আবার যখন সেরে আসে তখন কোন দিক থেকে কোন দিকে যায়। তো সব সময় ভাইটাল ফোর্সের একটা চেষ্টা থাকে, হ্যাঁ, ডিফেন্স রাখায় দেওয়ার একটা চেষ্টা থাকে যে আমার সব থেকে কম ক্ষতি করে আমি এটাকে কম্প্রোমাইজ করবো। যেরকম আপনি সংসারের মধ্যে সব থেকে কম ক্ষতি করে অসহায় অবস্থায় অভাব অনটনের মধ্যে সব থেকে কম অ্যাসেটটাকে আগে বিক্রি করতে চাইবে, কম করতে হবে, যেটা আপনার জীবনে অতটা ভূমিকা রাখে না, যেটা সব থেকে অ্যাসেট, যে জায়গাটুকু বাস করছে তার ঘর, সেটা কিন্তু সে সবার হয়ে অনেক অসহায় অবস্থার মধ্যে গেলে আর কিছু বিক্রি করার না থাকলে তখন কিন্তু বিক্রি করে। আমাদের ভাইটাল ফোর্সটা ঠিক ওইভাবেই কাজ করে। তাহলে এই হেরিংস ল আমাদের দেখার আমাদের আমাদের দরকার কেন? কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পরে যাতে সাপ্রেশন হচ্ছে না প্যালিয়েশন হচ্ছে না কিওর হচ্ছে, তিনটি অপশন থাকে, হয় প্যালিয়েশন, নয় সাপ্রেশন, নয় কিওর। তিনটের মধ্যে একটা অবশ্যই ঘটবে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে, সঠিক ওষুধ দেওয়ার পরে বা পেটনিক ওষুধ দেওয়ার পরে, হয় তিনটের মধ্যে যে কোনো একটা ঘটবে, আর না হলে কোনো রিয়াকশন হবে না, কোনো সেন্সিটিভিটি নাই। দেখা যাচ্ছে লাগবে এক আর দিচ্ছে একদম অপোজিট, তার প্রতি বডি কোনো রকম সেন্সিটিভ নয়। ওই জন্য একজন অ্যালোপ্যাথি ডাক্তার হঠাৎ করে এক বোতল ব্লাইমিয়ার ওষুধ এক বোতল খাইয়া মানে খুব জেদি টাইপের, মানে বোধ বুদ্ধি কম এমন একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে বলে দেখেন আপনাদের ওষুধ খেতে আমার, সেখানটায় ব্লাইমিয়া রোগ হোমিওপ্যাথিক ওষুধ শুধু সেই জায়গায় কাজ করবে যেখানটার সঙ্গে সে সিমিলারিটি রাখে, যেখানকার সঙ্গে কিছু না কিছু সাদৃশ্য সে রাখে, এবং যেহেতু সেই অঙ্গটা অসুস্থর কবলে পড়ে খুবই সেন্সিটিভ থাকে, ওই জন্য কম মাত্রায় মাইনিউট ডোজ অফ হোমিওপ্যাথিক মিনিমাম ডোজ দেওয়ার পরে, অর্থাৎ মিনিমাম অর্থাৎ সূক্ষ্ম সামান্য দিলে আপনার সেখানে কাজ করবে। অনেকে মনে করে ভরে ভরে ওষুধ না দিলে হবে না, ভরে ভরে ওষুধ কখনোই দেওয়ার চেষ্টা করবেন না, কেননা সেই অঙ্গটা আগের থেকে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে, সেই জায়গাটা খুবই সেন্সিটিভ হয়ে আছে। একটা পড়ার জায়গায় আপনি হাত দিলে তখন একটা হাওয়াও বইলে তখন আপনার ব্যথা লাগবে, ঠিক সেই রকম একটা কন্ডিশনের মধ্যে অর্গানিজম গুলো থাকে। ফলে ওখানটায় সামান্য উদ্দীপকই অনেক ভারী করে যায়। ওই মূর্খ ডাক্তার বুঝেনি যে সেন্সিটিভিটি বলে একটা জিনিস আছে, প্রত্যেক জিনিসের মধ্যে প্রতিক্রিয়া করে না। আমি যদি বোকা হই, আপনি আমার সামনে যদি আইনস্টাইনের থিওরি তুলে ধরেন, তো আমার সেখানটায় নেওয়ার মতো কিছু আছে না, বোঝার মতো কিছু আছে, আমি খালি ফেলফেল করে টাকা থাকবো, আমার মধ্যে কোনো রিয়াকশন হবে না। কিন্তু যদি আমি ফিজিক্সের স্টুডেন্ট হই আর আমার মধ্যে যদি মেধা শক্তি থাকে, এই দুইটা গুণ যদি আমার মধ্যে থাকে, যখনই আপনি বোর্ডের মধ্যে আইনস্টাইনের E=mc² সূত্র লিখবেন, আমার লোম খাড়া হয়ে যাবে, আমি উপলব্ধি করতে পারবো, আমি আনন্দিত হব, আমি বলতে পারবো যে আপনি ঠিকভাবে ব্যাখ্যা করছেন না ভুলভাবে ব্যাখ্যা করছেন। আর যদি সেই সেন্সিটিভিটি টুকু না থাকে, আমি যদি মাঠে হাল চালাই আর আমাকে যদি আইনস্টাইনের থিওরি পড়া হয়, তাহলে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে? ঠিক হোমিওপ্যাথিক ওষুধ ওইভাবেই কাজ করে, যে যদি সেন্সিটিভিটি না থাকে, যদি কোনো অংশে সাদৃশ্য না থাকে, তাহলে সেই ওষুধকে আপনার মধ্যে কিছুই করবে না। আপনি এক বোতল খান আর 1 পাউন্ড খান, ঠিক কিনা? তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছে। তাহলে হেরিংস ল একটা আদর্শ মানচিত্র, আমাদের আরোগ্যের কিসের মানচিত্র ভাই? আরোগ্যের মানচিত্র। এই মানচিত্রকে সবসময় সামনে রেখে একজন হোমিওপ্যাথি ডাক্তার অবশ্যই ট্রিটমেন্ট করে থাকে। এটা একটা আদর্শ মানচিত্র, এটা একটা আরোগ্য নির্দেশক মানচিত্র, যে উপসর্গগুলো কেমন ভাবে স্থানান্তর হইতেছে, কেমন ভাবে চেঞ্জ হইতেছে, এটা দেখে সে বলতে পারবে যে সেখানটায় সাপ্রেশন করছে, ইজ দেয়ার প্যালিয়েশন হচ্ছে নাকি না সেখানে কিওর হচ্ছে, এবং ভাইটাল ফোর্স ঠিক মতো কাজ করছে কিনা সেটা সে বুঝতে পারে। যদি ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম বলেন আর ভাইটাল ফোর্স বলেন, প্রতিরক্ষা সিস্টেম বলেন, প্রতিরক্ষা সিস্টেম যদি ঠিক কাজ করে, আপনার ওষুধের দ্বারা যদি সঠিকভাবে স্টিমুলেট হয়, তাহলে আপনি দেখবেন বাকি কাজ ডিফেন্স মেকানিজম সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, একটার পর একটা পর থেকে রোগ শক্তিকে হারানোর চেষ্টা করতেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আসুন সব থেকে জটিল আলোচনার মধ্যে, একটু উপরের দিকে নিয়ে আসেন। স্লাইডটা একটু উপরের দিকে নিয়ে আসেন।
মহিউদ্দিন ভাই শুনছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ একটু স্লাইডটাকে উপরের দিকে নিয়ে আসেন। আচ্ছা, জি 57 মিনিট আর মাত্র 15 মিনিট টাইম বাকি আছে। স্যার একদম উপরে। হ্যাঁ এই জায়গাটা রাখেন, এই জায়গাটা, বাস বাস বাস। এবারে হেরিংস লকে যদি আমি আরেকটু ডিপলি ভাবে বুঝতে পারি, এটা তো শুধু উপরে উপরে একটা বর্ণনা ছিল, অ্যাকচুয়ালি কেমন ভাবে রোগের স্থানান্তর ঘটে। প্রথম হচ্ছে ফিজিক্যাল সিমটমস গুলো কেমন ভাবে ট্রান্সফার হয় বডিতে। যখন আমরা যখন অসুস্থ থাকি তখন আমরা পর্যবেক্ষণ করতে পারি যে প্রথমে স্কিন এলিমেন্ট আছে, যে কোনো রোগের সূত্রপাত। ওই জন্য আমাদের মায়োজেমেটিক ট্রিটমেন্টের মধ্যে সোরার মধ্যে একটা চুলকানির কথা, ছোট ছোট ভেসিকেল হওয়ার কথা আলোচনা হয়। হ্যাঁ, গনোরিয়ার মধ্যে কন্ডাইলোমাটার আলোচনা হয়, ওয়াটস টাইপের জেনিটাল রিজিয়নে। তারপরে হচ্ছে কি সিফিলিসের মধ্যে বাকি বা হচ্ছে আলসারেশন সৃষ্টি হয়, হ্যাঁ এগুলো আলোচনা হয়। তাহলে প্রথম হচ্ছে স্কিন লিজেন থেকে শুরু হয়। এখন সেই স্কিন লিজেন গুলোকে যখন সাপ্রেস করা হয় তখন আস্তে আস্তে সেকেন্ডারি মায়োজেমেটিক বৈশিষ্ট্যগুলো চলে আসে। তাহলে স্কিন থেকে সব থেকে সুপারফিশিয়াল লেয়ার হচ্ছে আমাদের বডির স্কিন। এখান থেকে যখন আরো অসুস্থ হয়ে পড়ে তখন হচ্ছে কি রোগটা ট্রান্সফার হয় মাসেলসের, মাংসপেশির মধ্যে। স্কিন হচ্ছে সব থেকে সুপারফিশিয়াল স্টেজ, সব থেকে বাইরের অংশ। ওখানটায় আঘাত, ইনজুরি, হ্যানো ত্যানো এনি টাইপ অফ ডিজিজ হোক, সেটা হচ্ছে ভালো লক্ষণ। এরপরের হাইরার্কি হচ্ছে তার থেকে দামি অঙ্গ হচ্ছে মাসেলস। স্কিন থেকে রোগ যদি মাসেলস এর মধ্যে ট্রান্সফার হয়, মাসেলস এর মধ্যে কি ধরনের রোগ হয়? মাসেলস এর কন্ট্রাকশন, মাসেলস এর মধ্যে পেইন, মাসেলস এর মধ্যে ইনফ্ল্যামেশন, এনি টাইপ অফ মাসেলস এর ডিজিজ যখন শুরু হয় তখন হচ্ছে কি সেটা আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মাসেলস। মাসেলস থেকে এরপরের রোগ যায় কোথায়? বোনস, হাড়ের মধ্যে। তাহলে মাসেলস এর রোগ, একটা রোগীর মধ্যে মাসেলস এর সমস্যা ছিল, আপনি ওষুধ দেওয়ার পরে যদি বোনসে চলে যায়, যদি হাড়ের মধ্যে চলে যায়, তাহলে আপনি অবনতি করলেন রোগীর মধ্যে। কিন্তু আপনি যদি এমন একটা হাড়ের ডিজিজের রোগ পেলেন, বোনস অফ কেরিস আছে, তাদের ক্ষয় আছে, নানান ধরনের সমস্যা আছে, হাড় রিকেটিক টাইপের, সেটাকে ওষুধ দেওয়ার পরে যদি সেই রোগটা ট্রান্সফার হয় মাসেলস এর মধ্যে, মাসেলস এনি কাইন্ড অফ ডিজিজ, দেন আপনি কিন্তু ফের আরো কাজই করলেন। তাহলে এদিকে এই যে চারটা আছে নিচের দিকে আসলে আপনার রোগ বাড়তেছে, আর যখন আপনি উপরের দিকে যাবেন তখন আপনার রোগ কমতেছে। বোনের পরে হচ্ছে কি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। কিডনি, কিডনির পরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লাংস। লাংস এর পরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। লিভারের পরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, হরমোনাল নানান ধরনের সিস্টেম। এন্ডোক্রাইনের পরে আছে হার্ট, আর সবার উপরে আছে ব্রেন। এই হাইরার্কি সবসময় ফলো হয় রোগের মধ্যে। যখনই ডাক্তার কোনো সাপ্রেশন করে তখন দেখবেন এইভাবে আস্তে 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 ভিতরের দিকে ব্রেন পর্যন্ত যাওয়ার একটা চেষ্টা থাকে, এবং ডিফেন্স মেকানিজম চেষ্টা করে সব সময় যে আমি স্কিনের এলিমেন্ট যদি সাপ্রেস করে, তাহলে আমি মাসেলস এর মধ্যে গিয়ে রোগ সৃষ্টি করবো, আমি বোনসে যাবো না, আমি কিডনিতে যাবো না, আমি লাংসে যাবো না, চেষ্টা করিস। এবার মায়োজেমেটিক এপিসোড বা মায়োজেমেটিক ইনফ্লুয়েন্স বা প্রভাব যদি খুব শক্তিশালী হয় তখন একটা দুইটা লাভ মেরে হয়তো দেখা যায় লাংসে চলে আসে, সেখানে আরো বেশি পরিমাণে প্রবলতা আছে, রাইট? ফিজিক্যালের এই লিস্টটাকে আপনারা মাথায় রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এই লিস্ট অনুসারে যাইতেছেন। ওকে, ফিজিক্যালের ব্যাপার স্যাপার গুলোকে বোঝা খুবই সোজা ব্যাপার হয়, কিন্তু আমাদের মেইন দুর্বলতা হচ্ছে ইমোশন এন্ড হচ্ছে মেন্টাল, যেটা আমরা খুবই একটু অল্প বুঝি। তো সেটার আলোচনা আজকে বেশি ভাবে হবে। নেক্সট স্লাইডটা উপরের দিকে টানেন একটু। এবং এই যে ফিজিক্যাল স্টেজে আমাদের সর্বোচ্চ গোল কি? ফিজিক্যাল স্টেজ যেটা গেল স্কিন হ্যানো ত্যানো, এখানে সর্বোচ্চ গোল কি? আমাদের সর্বোচ্চ গোল হচ্ছে নো পেইনস এট অল, কোনো ধরনের ইরিটেশন থাকবে না,
বডি যে ওয়েলবিং সেন্সেশন, অর্থাৎ ডক্টর বিতুকাস বলেন এখানটায় আমাদের শরীর নিয়ে কোনো ধরনের চিন্তা থাকবে না, সামান্য রকমের ভ্রুক্ষেপ থাকবে না, তখন আমরা ফিজিক্যালের দিক থেকে সব থেকে সুস্থ। তাহলে সর্বোচ্চ গোল হচ্ছে নো পেইন অ্যাট অল, কোনো ধরনের পেইন থাকবে না বডির মধ্যে। এই কন্ডিশনের মধ্যে রোগী গেলে তবে হচ্ছে ঠিক হয়েছে। আচ্ছা, এর পরবর্তী স্টেজ হচ্ছে মেন্টাল হায়ারার্কি। মেন্টাল হায়ারার্কি অর্থাৎ মানসিক ইমোশনাল যে লেয়ারটা আছে, ইমোশনাল লেয়ারটা কেমন ভাবে একটার পরে একটা স্টেজের দিকে রোগ বাড়তে থাকে, আর সবই উপর থেকে নিচে আমি করেছি, নিচ থেকে উপরের দিকে করেছি, অর্থাৎ রোগের ক্রম অনুসারে সাজিয়েছি যে একটা মানুষ প্রথমে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়, আর যখন সারবে তখন এই লিস্টটার অপোজিট হবে। তাহলে মানসিক স্তরের যে এই যে বিন্যাসটা আছে, এই বিন্যাসটাকে খুব ভালো করে লক্ষ্য করেন এবং রোগীর মানসিক অবস্থা কেমন ভাবে ধীরে ধীরে অবনতির দিকে যায়, হ্যাঁ, কেমন ভাবে সেখানে পরিবর্তন হয়, সেটাকে কিল্টের হায়ারার্কি অনুযায়ী এবং ডক্টর বিতুকাসের অবজারভেশন অনুযায়ী সাজানো হয়েছে। এগুলোকে ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। ডিসস্যাটিসফ্যাকশন মানে হচ্ছে গভীর অসন্তোষ সৃষ্টি হওয়া। অসন্তোষ মানে কি? অখুশি ভাব হওয়া। হ্যাঁ, সে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, আশেপাশের লোক আমাদের সবসময় হোমিওপ্যাথিক হচ্ছে কখনো সেলফিশ ভাবে চিন্তা করার নয়। আমাকে বুঝতে হবে যে এই সমস্যাটা এলে আমি কেমন ভাবে প্রভাবিত হচ্ছি, আমার আশেপাশে বিশেষ করে পরিবারের লোকজন কেমন ভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে। যত বেশি অসুবিধা তত বেশি অসুস্থ, তত বেশি প্যাথোলজি। এই চিন্তাটাকে মাথার মধ্যে রাখবে, শুধু নিজের শরীর নিয়ে নয়, আশেপাশের লোক ও কতটা বিরক্ত হচ্ছে তাকে নিয়ে। ক্রিয়েটিভিটি, ডক্টর বিতুকাস এই জন্য বলেন যে হেরিংস ল অনুযায়ী অনেক সময় ঝামেলা বেঁধে যায় যে আমি জয়েন্টের ব্যথায় মুভ করতে পারছি না, এটা বেশি অসুবিধা নাকি না আমি একটু বিষণ্ণ আছি, মানসিক ভাবে একটু বিষণ্ণ আছি, এটা বেশি অসুবিধা। এখন ঔষধ দিলে আপনি বলবেন মানসিক সিমটমস আগে যাওয়া উচিত, আর একজন বলবে যে না, বাতের ব্যথা যেটা বিছানায় পড়ে আছে ওইটা আগে যাওয়া উচিত, কেননা বোনস তো লাস্টের দিকে আর মেন্টাল তো ফার্স্ট। একটা ঝামেলা বিধি। এই ঝামেলা থেকে বাঁচার জন্য ডক্টর বিতুকাস একটা কথা বলছেন, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, আপনার পরিবার যেটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করবে, দুইজন মিলিয়ে আপনার দ্বারা যখনই ভালো কাজ হবে তখন আপনি সৃষ্টির সেরাজি। আপনি যখন আপনার দ্বারা ভালো কাজ বন্ধ হয়ে যাবে, ক্রিয়েটিভিটি মানে ভালো কাজ ধরে নেয়, তো ভালো কাজ যখন আপনার দ্বারা বন্ধ হয়ে যাবে তত বেশি আপনি অসুস্থ। একটা পাগল কখনো কারণ ভালো করতে পারে না, বরঞ্চ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ওই জন্য পাগল হচ্ছে সবথেকে খাতারনাক রোগ। অর্থাৎ সে কিছুই বোঝে না, জীবন দর্শন নিজেকেও বোঝে না আর অপরকেও বুঝতে পারে না, বিশৃঙ্খল অবস্থা, ডিমনেশিয়া কন্ডিশন বা সিজোফ্রেনিয়া সব থেকে খাতারনাক রোগ। রাইট? তো সেই কারণের জন্য যদি এইবারে বিছানায় পড়ে আছে একজন ব্যক্তি, আর্থ্রাইটিসের পেন এমন ভাবে ধরছে, মুভ করার ক্ষমতা নাই, 4-5 জন লোক তাকে সেবা করার জন্য সব সময় আছে, ওই 4-5 জন লোকেরও জীবন নষ্ট হইতেছে, সেও ভালো কাজ করতে পারছে না, এখন 24 ঘন্টা তাকে দেখভাল করতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় একটু বিষণ্ণ, অতটা বিষণ্ণময়, সামান্য ডিপ্রেশন আছে যে একটু কথাবার্তা কম বলে দিয়েছে, কম বলতেছে, লোকজনের সঙ্গে মেলামেশা অতটুকু করতেছে না, অনেকটা ঘরবন্দি অবস্থা। এই দুইটা অবস্থার মধ্যে কোনটা সব থেকে খাতারনাক কন্ডিশন আপনি বলবেন? অন্ধের মতো ফলো নয়, হেরিংস ল যে অন্ধের মতো ফলো করলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। এই জন্য ক্রিয়েটিভিটি শব্দটাকে ডক্টর বিতুকাস যুক্ত করতেন যে কোনটাতে কমপ্লেন বেশি আসতেছে, কোনটাতে কষ্ট বেশি আসতেছে। তো দেখা যায় হালকা ডিপ্রেশন যদিও থাকে, মানুষ সে অফিসে যাচ্ছে, কাজ করতেছে সুন্দরভাবে, প্রোডাক্টিভিটি মানুষ নিয়োজিত আছে, তার পরিবারের জন্য সে কল্যাণকর কাজ করতেছে, ওকে ঠিক আছে, তাহলে এখানটায় মানসিক বিষণ্ণতাটা ইম্পর্টেন্ট নয়, হালকা বিষণ্ণ। কিন্তু যদি সেই লোকটা আর্থ্রাইটিসের পেনে, যদি আপনি তাকে ঔষধ প্রয়োগ করলেন মানসিক বিষণ্ণতার জন্য, এখন সে আর্থ্রাইটিসের পেনে আর নড়াচড়া করতে পারে না, দেন আপনি এখানটায় আপনি হেরিংস ল ফলো করতে পারেন না, আপনার অপোজিট ব্যবস্থা হচ্ছে, অপোজিট অবস্থা হয়েছে, অর্থাৎ কিওরের ডিরেকশনে যায় না, বরঞ্চ সবার আগে আপনার ঔষধ দিয়ে ওই যে আর্থ্রাইটিক পেইন ওইটা সবার আগে কথা, যেটার জন্য সে মুভ করতে পারছে না, 5 জনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, সে নিজেও অধিক যন্ত্রণায় কাতর, অস্থির, অ্যাংগুইশ কন্ডিশন, মেন্টাল ইমোশনের মধ্যে অ্যাংগুইশ কন্ডিশনের মধ্যে আছে, বিচিত্র ভাবে কষ্ট হইতেছে, হ্যাঁ,
বাবারে মারে করতেছে, ওর থেকে এই যে কষ্ট, এর থেকে হালকা ডিপ্রেশন অনেক ভালো ছিল। মেন্টাল দিক দিয়ে চিন্তা করে দেখবেন। তো এখানটায় কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো একটা 1 ঘন্টার ক্লাসে এত কিছু বোঝানো পসিবল না। তাহলে যাই হোক, ডিসস্যাটিসফিকেশন অর্থাৎ অসন্তোষ। তো যদি আমরা অখুশি থাকি নিজেদেরকে নিয়ে, খুব অখুশি এবং আশেপাশের লোকজনের প্রতিও অখুশি, খুশি না, স্যাটিসফিকেশন আসতেছে না, তো এটা একটা ইরিটেশন। এখানে দেখা যায় এটা একটা শরিক মায়াজামের বৈশিষ্ট্য। অখুশি থাকা, আনহ্যাপিনেস ফিল করা, হ্যাঁ, ভালো কাজ হলেও সন্তুষ্ট হয় না, হ্যাঁ, অন্যের সাফল্য দেখে আপনি ঈর্ষান্বিত হচ্ছেন, হালকা ফুলকা অসন্তোষ হচ্ছেন। আর আপনার ভাই ভালো উন্নতি করছে, একটা মারুতি গাড়ি কিনে আনছে, দেখে আপনার কষ্ট লাগতেছে। আপনি নিজের প্রতিও নিজেও একটা ভালো কাজ করছেন, করে মজা পাইতেছেন না। ফার্স্টে শুরু হয় এইভাবে, ইমোশনাল লেয়ারটা ফার্স্টে শুরু হয় অসন্তোষ দিয়ে, ছোটখাটো অসন্তোষ, জীবনের প্রতি একটু অসন্তোষ, নিজের প্রতি একটু অসন্তোষ। এই অসন্তোষ থেকে আস্তে আস্তে রোগী ইরিটেবিলিটি কন্ডিশনের দিকে, অর্থাৎ চিটচিটে মেজাজ, খিটখিটে মেজাজের দিকে চলে যায়। এই অসন্তোষটা যখন এটা এখনো পর্যন্ত মাইন্ডের মধ্যে আছে, ব্যক্ত হচ্ছে না। অসন্তোষ, আমি অসন্তুষ্ট, তো কার কি যায় আছে। এটা খুব হালকা ধরনের অসুবিধা, ইমোশনাল লেয়ারের খুব হালকা অসুবিধা। এটা প্রত্যেক রোগী, যখন মানুষ রোগ থাকে, রোগের মধ্যে থাকে, তখন কিছু ভাল লাগে না, তখন একটু অসন্তোষ থাকেই থাকে। কিন্তু এটা খুবই স্বাভাবিক। এর থেকে আর কি কোনটা, এবার তার মধ্যে খিটখিটে ভাব চলে আসতেছে। সে এবার কথার দ্বারা সে বিরক্তিকে প্রকাশ করছে, কথার দ্বারা। এখানটায় রুগী দেখবেন সহজে রেগে যাচ্ছে, 2-4টে ভুলভাল কথা, উল্টোপাল্টা কথা, রাগের স্বরে কথা। যে রোগ শান্তশিষ্ট ছিল তার মধ্যে রাগের সাথে কথা বলতেছে, তাতে হয়তো ওয়াইফ একটু হার্ট হচ্ছে, বাবা মা একটু হার্ট হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই যে ডিসস্যাটিসফিকেশনের পরেই ইরিটেবিলিটির স্টেজ চলে আসে। তখন হালকা বিরক্তি, তখন একটু চিৎকার করে, মাঝে মাঝে ভয়েসটা একটু উঁচু হয়ে যাচ্ছে, মাঝে মাঝে 2-4টে গাল মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। কেমন ইরিটেবিলিটি কন্ডিশনের মধ্যে এখন আছে। এই ইরিটেবিলিটি এখানেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শরিকই থাকে। এই ইরিটেবিলিটি হলো শরিকের অবদান, বুঝছেন? এইবারে আস্তে আস্তে এই ইরিটেবিলিটি থেকে একটা অ্যাংজাইটি ক্রিয়েট করে। এই ইরিটেবিলিটি স্টেজ যখন বাড়তে থাকে, নার্ভের মধ্যে ইরিটেবিলিটি বাড়তে থাকে, চিন্তা চেতনার মধ্যে যখন ইরিটেবিলিটি বাড়তে থাকে, শরিক মায়াজম যখন আরেকটু শক্তিশালী রূপ নেয়, আমি এর সঙ্গে মায়াজমকেও আলোচনা করে যাব, তখন শরিক মায়াজমটা আরেকটু শক্তিশালী রূপ নেয়, তখন মাঝে মাঝে অ্যাংজাইটির অ্যাটাক হয়, উদ্বেগ অবস্থা। উদ্বেগের মধ্যে কি আছে, এক ধরনের, আপনি যদি ইরিটেবিলিটি বা উদ্বেগ শব্দটাকে নিয়ে একটু ভাবেন, তো তার মধ্যে আপনি দেখবেন একটা ভয়, একটু ভয় ভাব আছে, একটু অস্থিরতা আছে। তাহলে দুইটা মিক্সচার করলে উদ্বেগ, অ্যাংজাইটি, রাইট? এবং যখন এটা মাঝে মাঝে এই উদ্বেগের কারণে একটা অবসেসিভ কন্ডিশন আসে। অবসেসিভ কন্ডিশন মানে বাধ্য হয়ে করতেছে, আপনি করতে চাইতেছেন না কিন্তু তারপর আপনার করতে হচ্ছে। যেমন আপনার ছেলে হয়তো টিউশনে গেছে, একটু আসতে 10 মিনিট লেট হইতেছে, তখন আপনি অবসেসিভ হয়ে যাচ্ছেন, আপনি রাস্তার মধ্যে পায়চারি করছেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, অজানা ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে মন। যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি কিছু হয়, যদি রাস্তার মধ্যে কেউ ধরে নিয়ে যায় আমার ছোট বাচ্চা, উদ্বেগ কন্ডিশনের মধ্যে, সেখানে কি আছে, অস্থিরতা আর ভয়ের মিশ্রণ, রাইট? এই ধরনের মাঝে মাঝে অ্যাটাক হইতে থাকে। ছুতোনাতা ঘটনা নিয়ে কি হবে, কেমনি হবে, সব শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। কিন্তু ঠিক উদ্বেগের পয়েন্টটা কিন্তু জানা নাই এখানে। অ্যাংজাইটির মধ্যে কি, যে ভয়টা পাচ্ছে, যে ভয়টা অতটা ক্লিয়ার না, অস্থিরতাটা বেশি কিন্তু ভয়টা একটু কম সেখানটা। কিন্তু এর পরবর্তী স্টেজ আসছে ফোবিয়া, যেখানটায় একটা নির্দিষ্ট অবজেক্টের প্রতি ভয় ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেমন উচ্চতার ভয়, ভূতের ভয়, পানিতে গোসল করতে পারছে না ভয়, যদি ডুবে যায়। কিন্তু এই ভয়গুলো কিরকম টাইপের, এই ভয়গুলো হচ্ছে কি এক ধরনের এমন একটা কন্ডিশন যেখানে আপনি মাইন্ডকে বোঝাতে পারবেন না যে ওখানে ভূত নাই। এখানে একটা দুর্বলতা। ভয়ের জায়গায় ভয় পাওয়াটা কিন্তু ভয় নয়। মানে ধরেন অ্যাক্সিডেন্ট হলো, আপনি ভয় পেলেন, সেখানে ভয় হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আপনি সাপ দেখলেন, ভয় পেলেন,
সাপ দেখা ভয় পাওয়াটা তাৎক্ষণিকভাবে ঠিকই আছে, কিন্তু আপনার সবসময় সর্পভীতি, ঘরের মধ্যে হাঁটছে মনে হচ্ছে সাপ আছে, তক্ত বসে খাটের উপর শুচ্ছেন আপনার মনে হচ্ছে সাপ আছে, ইট ইজ প্যাথোলজিক্যাল কন্ডিশন। সাপের ভয় আমরা জিজ্ঞেস করি, কিন্তু সেখানটা আমাদের বুঝতে হবে যে এটা প্যাথোলজি পর্যায়ের কিনা। অর্থাৎ ঠিক রোগীর জীবনকে যেন ব্যতিব্যস্ত করে এরকম একটা ভয়। ভয়ে ছাদের উপরে শাড়ি মেলে দিতে পারে না, জায়গা অঢেল আছে তারপরেও দিতে পারছে না, তার জীবনের একটা জায়গায় রেস্ট্রিকশন হচ্ছে, তার ফ্রিডমে বাধা পড়তেছে, এই ভয়ের কারণে সে উপরেই উঠতে পারছে না, অনেক কিছু উপভোগ করতে পারছে না। হ্যাঁ, তো এই ফোবিয়া এর পরবর্তী স্টেজ, যেখানটায় একটা ভয়ের একটা নির্দিষ্ট অবজেক্ট বা পরিস্থিতি থাকে, যেমন উচ্চতার ভয়, একাকিত্বের ভয়, একা থাকতেই পারছে না বাচ্চা, আপনিও একা থাকতে পারছেন না, বড় মানুষ স্ট্যামোনিয়াম দুই বাবা মায়ের মাঝখানে শুইতেছে, পেরেন্টস এর মাঝখানে শুইতেছে রাত্রে বেলায়, নিজে ডিস্টার্ব হচ্ছে, বাবা মাকেও ডিস্টার্ব করতেছে, কি একটা খারাপ অবস্থা। 35 বছরের ছেলে বাবা মায়ের পাশে গিয়ে শুয়ে আছে, ভয়ের জ্বালায় বাঁচে না। তো এখানটায় দেখা যায় এই যে ভয়টা, এই যে তার লজিক্যাল মাইন্ডে যেন এখানটায় কাজ করছে না, সে লজিক দিয়ে বুঝতে পারছে না যে আরে ভাই এখানে ভয় কি, অন্ধকারে তো হাজারো মানুষ থাকে, তা আমি থাকলাম তাতে অসুবিধা কি, কিন্তু এটা সে বুঝবে না, তার মাইন্ডের মধ্যে লজিক কাজ করতে পারে না। তখন এই যে ফোবিয়া, আস্তে আস্তে ফোবিয়া চলে আসে। যেমন এমন ভয় পাইছে রোগী ঘর থেকে আর বাইরে বের হয় না, যে ঘরে বাইরে বের হচ্ছে তারা নানান ধরনের ভয় লাগতেছে, ঘরের মধ্যেই থাকে, এই ধরনের ফোবিয়া স্টেজ। আচ্ছা, আমরা আর 2 মিনিট ক্লাস করবো, পরবর্তী আলোচনাটা নেক্সট টাইমে কন্টিনিউ করব। অ্যাঙ্গুইশ এর পরবর্তী অবস্থা হচ্ছে এই যে ভয়, এই যে ভয়ের থেকেও একটা গভীর অবস্থা হচ্ছে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ কি, ভয়ের মধ্যে তো তবু ফিউচার নিয়ে মানুষ ভয় পায় বেশিরভাগ, ভবিষ্যৎ যদি এটা আমি করি তাহলে কি হবে, হ্যাঁ যদি আমি রাস্তায় বের হই তাহলে কি হবে, হ্যাঁ এই ধরনের ভয় কাজ করে। কিন্তু অ্যাঙ্গুইশ অবস্থা, অ্যাঙ্গুইশ মানে তীব্রভাবে মানসিক যন্ত্রণা, তাহলে সেটা ফোবিয়ার থেকে অনেক বড় ধরনের কষ্ট, সেখানে মানসিক ভাবে চরম কষ্ট, গভীর যন্ত্রণা, মনের মধ্যে প্রচন্ড বেদনা। হ্যাঁ, রোগী নিজে বুঝতে পারে না যে কেন এত যন্ত্রণা হচ্ছে, কেন এত যন্ত্রণা হচ্ছে। দেখেন, ধরেন আপনার হয়তো ইন্টারনেটের মধ্যে কোনো একটা ছবি আছে, মানে কন্ডিশন দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা যখন অটোমেটিক হবে, আপনার তো একটা কারণ নিয়ে হইতেছে। যেমন ধরেন আপনার ছবি হচ্ছে কি ব্ল্যাকমেলারদের হাতে চলে গেল, সে ভয় দেখাচ্ছে যে আমি এটা ফেসবুকে পোস্ট করে দিব। এখন আপনার মধ্যে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে ভয়ও না, সেটা অ্যাংজাইটিও বলতে পারবেন না, আপনি শুধু অ্যাংজাইটি দিয়ে তাকে ব্যাখ্যা করতে পারবেন না। সারা রাত আপনি অস্থির হয়ে আছেন যে আপনার ছবি যদি ব্ল্যাকমেল হয়ে যায়, যদি প্রকাশ্যে চলে আসে, তাহলে আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে। ওই যে রাতের মধ্যে যে পেন শুরু হবে, মানসিক যন্ত্রণা শুরু হবে, আপনি ঘুমাইতে পারবেন না, এ কাঁদ ও কাঁদ সে কাঁদ, একবার উঠতে বসছেন, ঘামছেন, কপাল থেকে দরদর করে ঘাম আসতেছে, মনের মধ্যে প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড কষ্ট, তীব্র মানসিক বলা হয় অ্যাঙ্গুইশ। ফোবিয়ার পরবর্তী স্টেজ হচ্ছে অ্যাঙ্গুইশ। হ্যাঁ, এখানটায় মনোকষ্টের একটা চরম অবস্থা। রোগী বুঝতে পারে না কি কারণে এত অস্থির হইতেছে, ওটা তো কারণ ছিল, ওটা বাদ, ওটা আমি বোঝাবার জন্য বললাম। তো যখন রোগী রোগ পর্যায়ে থাকে, পাগল হওয়ার আস্তে আস্তে রাস্তা থেকে এগোতে থাকে, বা মেন্টাল যখন আক্রান্ত করতে থাকে, ব্রেন যখন আক্রমণ হতে থাকে, তখন এইভাবে অস্বাভাবিক তীব্র মানসিক যন্ত্রণা আসতে থাকে, বুক ধড়ফড় করছে, হ্যাঁ ব্যথা লাগছে, কিন্তু কোনো কারণ নাই মনের মধ্যে। ওই যে ফোবিয়া যেরকম ছিল, অ্যাঙ্গুইশ তীব্র মানসিক যন্ত্রণা, ছোটখাটো কারণে তীব্র মানসিক যন্ত্রণা উপস্থিত হইতেছে। পরবর্তী স্টেজ হচ্ছে স্যাডনেস। এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য, হ্যাঁ এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য অ্যাঙ্গুইশটা তাহলে কি, আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে ফোবিয়া হচ্ছে একটা টিউবাকুলার এপিসোড এবং তার সঙ্গে সিফিলিস এপিসোড থাকে। টিউবাকুলার এই কারণের জন্য প্রচন্ড অস্থিরতা থাকে ফোবিয়ার মধ্যেও, হ্যাঁ এবং ভয়ে অস্থির হয়ে যায়, এবং একটা সিফিলিটিক কন্ডিশন যে বা একটা অযৌক্তিক ভয় পায়, ইররেশনাল ফিয়ার সেখানে থাকে, সেই কারণে এটা সিফিলিটিক, যে অকারণে এত ভীতি এবং ভাবে মানসিক যন্ত্রণা, যখন যন্ত্রণার মাত্রা আপনার অস্তিত্বকে বিনষ্ট করে ফেলতে চায়, এরকম যন্ত্রণা যখন হয়, তখন সেটা আর শরীরের মধ্যে থাকে না,
সেটা সাইকোসিসের মধ্যে থাকে তখন সিফিলিটিক কন্ডিশনের মধ্যে চলে, চরম মানসিক যন্ত্রণা, ঠিক অনেকটা ডিস্ট্রাকশন, মনে হয় যেন তখন আত্মহত্যা করে ফেলি, দেয়ালে মাথা ঠুকে আমি এই কাজটা কেমনে করতে পারবো, এরকম ভাবে নিজেকে নিয়ে অস্থির এবং একটা ডিস্ট্রাকশনের ইঙ্গিত দেয়। এটা সিফিলিটিক প্রকৃতির। এবং এখানটায় যে প্রচন্ড অস্থিরতা কাজ করে সেটা সোরা না, সেটা টিউবারকুলারের অস্থিরতা। হ্যাঁ, টিউবারকুলারের রোগী যেরকম আপনি দেখছেন কি পরিমাণে অস্থির, একবার ঘর একবার বাইরে, একবার বাইরে একবার ঘর, কোনো শান্তি নেই, অস্থির অস্থির অস্থির, একবার এই জব একবার ওই জব, একবার সেই জব, এটা টিউবারকুলার ভাইরাস। রাইট, এন্ড উইশের মধ্যে থাকে সিফিলিটিক এন্ড টিউবারকুলারের মিশ্রণ। আপনি দেখেন আস্তে আস্তে সোরা থেকে সাইকোসিস, সাইকোসিস থেকে আস্তে আস্তে যে ইরিটেবিলিটি, হ্যাঁ প্রচন্ড করে ইরিটেবিলিটি বারবার আসতেছে এবং ভিতরের মধ্যে চাপ বাড়তেছে, ইরিটেবিলিটিতে শুধু চাপ বাড়তেছে। তো এটা সোরা থেকে সাইকোসিসের যাত্রা ছিল। এবারে সিফিলিস থেকে এবার আস্তে আস্তে ধীরে ধীরে কিরকম ভাবে সিফিলিস টিউবারকুলারের মিশ্রণ, এবারে যখন স্যাডনেস চলে আসতেছে ক্রমশ আস্তে আস্তে একটা সময় আমাদের এই এত অ্যাঙ্গুইশ থেকে নিজেকে বাঁচানোর জন্য ভাইটাল ফোর্স তখন আস্তে আস্তে সবকিছু থেকে উইথড্র করতে থাকে, সবকিছু থেকে নিজেকে টেনে আলাদা করতে থাকে। এটা ডিপ্রেশনের প্রথম ধাপ। তখন রোগীর মধ্যে আগ্রহ হারিয়ে যায়, তখন রোগী ভালো করে আনন্দ নেওয়াটা ভুলে যেতে থাকে, কোনো কিছু আনন্দদায়ক কাজের মধ্যে নিজেকে আর নিয়োগ করতে পারে না, তখন শুধু বিষণ্ণতা স্যাডনেস চলে আসতে থাকে। একটা হাসি খুশি মানুষ তুম করে দেখবেন হঠাৎ চুপচাপ গোমরা হয়ে গেল, হ্যাঁ, আগ্রহ হারিয়ে ফেলছে, বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়ার আগ্রহ পায় না, মজা পায়। প্রথমে সাইকোসিস নিজের মধ্যে নিজে আবদ্ধ করে নেয়, হ্যাঁ, সবকিছু থেকে আলাদা করে ফেলে, গুপ্ত হয়ে পড়ে, গোপন হয়ে যায়, কোনো কিছু শেয়ার করতে চায় না। তারপর আস্তে আস্তে সেটা যখন বাড়তে থাকে তখন আভ্যন্তরিক চাপ বাড়তে তখন এটা সিফিলিসের দিকেও যাইতে পারে। মূলত বেশিরভাগ স্যাডনেসটা সাইকোসিস, এই সাইকোসিস থেকে আস্তে আস্তে চলে আসে, স্যাডনেস থেকে আস্তে আস্তে চলে আসে অ্যাপ্যাথি, অর্থাৎ সেখানটায় প্রপার ভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে, রোগীটা নির্লিপ্ত হয়ে গেছে, কোনো কিছুর প্রতি তার কোনো উত্তেজনা থাকে না, সমস্ত উত্তেজনা যে অপমৃত্যু ঘটেছে, অ্যাপ্যাথি উদাসীনতা, হ্যাঁ, সেখানে আনন্দেও তার কোনো কিছু যায় আসে না, আর দুঃখ দিলেও তার কোনো কিছু যায় আসে না। রাইট, এটা গভীর স্তরের দিকে আস্তে আস্তে আমরা যাই, তখন অ্যাপ্যাথি উদাসীনতা চলে আসে। এটা সিফিলিটিক মায়াজমের রক্ত বেরোলো কি সে কোনো কিছু অনুভবই করতে পারে না, হাজবেন্ডে তাকে কত আপিল করতেছে সে কিছুই অনুভব করে না, একদম কমপ্লিট অ্যাপাথি উদাসীনতা, হ্যাঁ, রাইট, এই কন্ডিশন চলে আসে। এর পরবর্তী স্টেজ হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন, এটা সব থেকে খাতারনাক, আত্মহত্যার প্রবণতা চলে আসে। তখন সে ডিস্ট্রাকটিভনেস এর একদম চরম সীমায় যখন পৌঁছায় তখন এই উদাসীনতা আস্তে আস্তে সুইসাইডাল ডিসপোজিশনের মধ্যে চলে আসে। তখন রোগী ভাবে আমার আনন্দও নাই, আমার জীবনে দুঃখ নেই, আমার জীবনে কি আছে, আমার তো কিছুই নাই, আমার তো সব শেষ, থেকে মরে গেলে শান্তি পাবো, বাস মুখের মধ্যে চলে আসে মরে গেলে শান্তি থাকবো, সবাই ভালো থাকবে আমাকে ছাড়া, আমার কোনো দরকার নাই এই সংসারে, এই বেঁচে থাকার ইচ্ছাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখন আত্মহত্যার প্রবণতা চলে আসে। তাই সুইসাইডাল ডিসপোজিশন সবার লাস্ট, এটা একদম চরম ইমোশনাল লেয়ারের অবনতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশনাল ইমোশনাল ডিস্টারবেন্সি থেকে কেমন ভাবে রোগী ডিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে কেমন ভাবে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক প্রবণতার দিকে চলে যাচ্ছে। এইগুলোই করতে থাকে যখন রোগ আস্তে আস্তে বাড়তে থাকে। আর যখনই আপনি এখানটায় হোমিওপ্যাথিক মেডিসিন যে কোনো স্টেজ থেকে প্রয়োগ করবেন তখনই দেখবেন সুইসাইডাল ডিসপোজিশন থেকে হয়তো স্যাডনেসে চলে গেল, হ্যাঁ, সুইসাইডাল ডিসপোজিশন নাই হয়তো স্যাডনেসে চলে গেল বা অ্যাংজাইটিতে চলে গেল, বা অ্যাপাথিক কন্ডিশন সিপিয়া প্রয়োগ করলেন, আস্তে আস্তে তার মধ্যে আনন্দ ফিরে আসতে থাকলো কিন্তু ইরিটেবিলিটির মাত্রা একটু বেড়ে গেল, হ্যাঁ, তখন দেখবেন আপনি ভাববেন যে আপনার আমার ওষুধে এবার পেশেন্ট এত বেশি বিরক্ত, এত বেশি রাগী হয়ে গেছে, দেখা যাচ্ছে অ্যাপাথিক কন্ডিশনে ছিল, রোগী কোনো কিছু অনুভব করতো না, না সেক্সুয়ালি আবেদন, না বাচ্চার প্রতি কোনো মায়া, না বাচ্চার প্রতি কোনো ভালোবাসা, কোনো কিছু সে অনুভব করতে পারছিল না, তার ফিলিংস এর মধ্যে ল্যাকিংস, এক ধরনের কোল্ডনেস চলে এসেছিল। ইট ইজ মাই সিপিয়া, রাইট। আপনি যখন সিপিয়া মেডিসিনটা প্রয়োগ করলেন তখন আপনি দেখলেন রোগীর মধ্যে একটা এপিসোড ডেভেলপমেন্ট করেছে, সেটা ইরিটেবিলিটি বা প্রচন্ড পরিমাণে রাগ,
সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড রেগে যাচ্ছে, ছোট ছোট কথায় রেগে যাচ্ছে, ছোট ছোট কথায় ইমোশনাল হয়ে পড়তেছে, কান্নাকাটি করতেছে, বিরক্ত লাগতেছে, অস্থির লাগতেছে। তাহলে এই অ্যাপাথি থেকে এই যে অস্থিরতায় ট্রান্সফার হয়েছে একটা কোল্ডনেস সিচুয়েশন, সিফিলিটিক সিচুয়েশন থেকে একটা সোরিক টেন্ডেন্সির দিকে যখন চলে গেল, আপনি বলেন রোগ ভালো হয়েছে না খারাপ হয়েছে? এনিবডি রিপ্লাই। কিন্তু অনেক নব হোমিওপ্যাথিক ডাক্তার অবাক হয়ে যাবে, হায় রে রুগী তো ছিল বেশ শান্তশিষ্ট, এখন তো বিরাট কান্নাকাটি করতেছে, বিরাট রাগ করতেছে, জিনিসপত্র ভাঙাভাঙি করতেছে, তাহলে নিশ্চয়ই আমি খারাপ কিছু করে ফেলছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটাই শুধু এই হাইরার্কি না বোঝার কারণে সে কেস ফেল করবে। আপনি বললেন এই কন্ডিশনে উন্নতি হয়েছে কিনা, এইবার বাবা ওখানটায় একটা নাক্সভূমিকার ডোজ বানালে দিলে দেখবি ইরিটেবিলিটি পুরো শান্ত, রাগারাগি সব চেঞ্জ, পেশেন্ট আস্তে 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 ভালো কন্ডিশনে চলে গেল। রাইট? আপনি ধরেন অ্যাপাথিক কন্ডিশনের একটা রোগী নিলেন, উদাসীন জীবন সম্পর্ক, ওই ধরেন সিপিয়া দেওয়ার পরে আপনি দেখলেন পেশেন্টের মধ্যে এমন উন্নতি হইলো যে ফোবিক কন্ডিশনের মধ্যে চলে গেল। সে এবার নানান ধরনের বজ্রাঘাতে ভয় পাইতেছে, একা থাকতে ভয় পাইতেছে, লোকের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, একা থাকতেই পারছে না, বাইরে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অ্যাপাথিক কন্ডিশন থেকে এইভাবে চেঞ্জ হয়ে গিয়ে আপনার রোগী এইভাবে ট্রান্সফার হয়ে গেল কিসে? একটু ভয়ের মধ্যে, ফোবিয়ার মধ্যে, নানান ধরনের ভয় পাইতেছে। হ্যাঁ, লোকের কান্নাকাটি দেখে খুব আন্দোলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিম্প্যাথিনেস তার মধ্যে সেইভাবে ডেভেলপমেন্ট করছে। এখন এই যে একটা কন্ডিশন, যেখানটায় আপনার আছে ফোবিয়া আর যেখানটায় আপনার একটা আছে ইরিটেবিলিটি, দুইটার মিশ্রণ আসতেছে, দেন আপনার মেডিসিন তখন সিপিআর থেকে আপনি খারাপ কাজ করেননি, আপনি ঠিক কাজ করেছেন, তার অ্যাপাথি মুডটাকে ভাঙতে পেরেছেন, তার কোল্ডনেসটাকে ব্রেক করতে পেরেছেন, তার সিফিলিটিক টেন্ডেন্সিটাকে ব্রেক করতে পেরেছেন। এখন রোগীর ট্রান্সফার হয়ে গেছে ইরিটেবিলিটি এন্ড ফোবিয়া কন্ডিশনের দিকে, টিউবাকুলার ডায়াথিসিসে আপনি ফসফরাস প্রয়োগ করলেন, দেখবেন রোগী এবার শান্ত কাম, তার যে ইমোশনাল ব্যালেন্সটা আবার ক্রিয়েট করে গেল। এখন সে না খুব বেশি উত্তেজিত হইতেছে, না তার মধ্যে কোল্ড আছে, তার মুখে হাসিও ফিরে এসছে, সে আবার আগের মতো এনার্জেটিক। রাইট? ভাইটাল ফোর্সের ফ্লোটা ইমোশনাল লেয়ারে প্রবাহিত হচ্ছে। আপনারা কি বুঝছেন ব্যাপারগুলো? ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট আমার আরেকটা টেবিল বাকি রয়ে গেল, যেটা হচ্ছে মেন্টাল। এই জিনিসগুলো আমরা যদি না বুঝি, আমার রোগীর ইমোশনাল লেয়ার সম্পর্কে যদি ভালো অভিজ্ঞতা না থাকে এবং রোগ কোন দিক থেকে কোন দিকে যায় সেটা যদি না জানা থাকে, তাহলে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু অনেক অসুবিধা হবে। ম্যামকে বলবো বাকি ক্লাসটা কন্টিনিউ করার জন্য, প্লিজ কুইকলি। মাত্র 3টে প্রশ্ন নেব আমি, মাত্র 3 জনের কাছ থেকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আজকের সম্পূর্ণ ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকের সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, সবাই সুন্দর মতো বুঝতে পারছে আশা করা যায়। জি ম্যাম, আমি একটু কথা বলতে চাচ্ছি, ক্লাসের বিষয় না ঠিক, মানে আমি আপনাদের গ্রুপ সম্পর্কে বলতে চাচ্ছি। আমি আজকে 3 দিন যাবত আপনাদের সাথে ক্লাস করতেছি, নিয়মিত আলোচনাগুলি আমার খুব ভালো লাগতেছে। আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা হচ্ছে। তো আমি নতুন প্র্যাকটিশনার, আমি স্যারের সাথে আসলে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা ফেসবুক আইডিতে যুক্ত হতে চাই আর কি। আমি শুধু এই গ্রুপটাতেই আছি আর কি, আর কোথাও নাই। তো স্যারের সাথে আমার একটু কানেকশন দরকার আর কি। তো কিভাবে হতে পারে, কি বিষয় সেটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার আছে, আর তারপরে হচ্ছে আপনি যদি মানে কি ব্যাপারে আলোচনা করতে চান যদি আপনি প্লিজ কাইন্ডলি বলতেন। জি স্যার, আমার পেশেন্ট আছে আরেক হচ্ছে আমি সবসময় আপনার মানে গ্রুপে বা আলোচনা সবগুলোতেই থাকতে চাই আর কি, সেটাই। প্র্যাকটিস জীবনে আপনার সান্নিধ্য চাই, প্র্যাকটিস জীবনে আপনার সান্নিধ্য চাই, সেটাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। আপনি যদি কোনো কেস আমাকে রেফার করতে চান, যদি কোনো অরিজিনালি কোনো কেসে যদি আপনি আমার পরামর্শ চান, দেন আমাদের যে মিশু ম্যাম আছে আপনাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ায়, তো ওনার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আর
ক্লাস সম্পর্কিত কোনো ব্যাপারে আলোচনা যদি করতে চান তাহলে আমাদের ডক্টর মহিউদ্দিন সাহেব আছে, ওনার সঙ্গে আলোচনা করবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার আছে, তারপরেও যদি আপনার সমস্যাটি অবশিষ্ট থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ। জি স্যার, মিশু ম্যামের সাথে আমি অবশ্য যুক্ত নাই, আমি মানে যুক্ত হতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মিশু ম্যাম আপনাকে নাম্বারটা দিয়ে দেবে, আপনি ক্লাস পরে পেয়ে যাবেন। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে আজকেকার ক্লাস সম্পর্কে প্লিজ, যে বুঝতে কোনো জায়গায় আপনার অসুবিধা হয়েছে? অবশ্যই এগুলো খুবই একটা খুব ভাইটাল আলোচনা এবং সত্যিকারের অর্থে এটা বোঝাটা একটু মুশকিলের ব্যাপার। কেননা মানসিকতা মাইন্ড ইমোশনের ব্যাপারে যখনই আসে আমাদের অভিজ্ঞতা খুবই কম থাকে বেশিরভাগ ডাক্তারের, এবং সেই জায়গাগুলো এত ডিফিকাল্টিসও থাকে, বুঝতে গেলে অনেক অসুবিধা হয়। তো মাশাআল্লাহ আপনি স্লাইডটা পড়বেন, বারবার লেকচার গুলো শুনবেন, যদি কোনো ধরনের অসুবিধা থাকে আপনি গ্রুপ, আমাদের 3টা গ্রুপ আছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে মেসেঞ্জার। তো সেখানটা আপনি প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন, আমি সবসময় প্রশ্নকে ওয়েলকাম জানাই, এবং প্রশ্ন হচ্ছে কি একটা ভালো মাধ্যম শেখা এবং নিজে শেখা এবং শেখানোর ব্যাপারে। তো ঠিক আছে, আমি এখানটাই সমাপ্ত করলাম। মানসিক ডিপ্রেশন নিয়ে আমি ডিপ্রেশন নিয়ে একটু সমস্যা আছে আর কি, মানসিক বিষয়টা এভাবে গুরুতর হচ্ছে। আচ্ছা, শ্যামলদার প্রশ্ন আছে একটা। হ্যাঁ শ্যামলদা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ওই যে প্রশ্নটা হচ্ছে প্রথম যে ক্লাসটা হয়েছে স্যার, ওখানে আমরা যে মেডিসিন প্রয়োগের ব্যাপারে দেখলাম আর কি, ওই যে ফ্রিকোয়েন্সিতে আমরা দিলাম, কিন্তু আপনার ওই যে প্রাইমারি অ্যাকশন আর সেকেন্ডারি অ্যাকশনের হওয়ার পরেও আমরা ওই যেমন ওষুধ প্রয়োগ করি, আমরা 4 বোতলে মনে করেন যে দিলাম, আমরা যে 10 জাগি দিয়ে দিলাম, আবার 3 দিন পর বা 6 দিন পর, এটা কোন অ্যাঙ্গেলে থেকে আমরা দিই সেটা আমি একটু জানার ব্যাপার। যদি আমরা একবার ডোজ দেওয়াতে যদি আমাদের সেটা কাজ চলতেই থাকে, সেটা আমাদের জীবন শক্তি কাজ চলতেই থাকে, সেখানে আমরা কেন ওই যে এই ডোজ জাগি দিয়ে 2 দিন পর 3 দিন পর বা 6 দিন পর দিই কেন, সেটা আর কি একটু আমার প্রশ্নটা। প্রশ্নটা খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন, এবং আমাদের যে নেক্সট ক্লাস আসতেছে সেই নেক্সট ক্লাসের মধ্যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন এবং ডিজিজ অ্যাগ্রাভেশন সম্পর্কে আমরা কি বুঝি সেটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। আজকের প্রশ্নটা রিলেটেড হচ্ছে, আপনি এটা বলতে চাইতেছেন যে মাঝখানে এই যে ইন্টারভাল দিয়ে আমরা কেন প্রয়োগ করতেছি। ডক্টর হ্যানিম্যান বলেন, হ্যাঁ ডক্টর হ্যানিম্যান বলেন যে আমরা একটা ডোজ কাকে বলবো, একটা ডোজ আমরা কাকে বলবো, মাইনিউট ডোজের কথা আলোচনা হচ্ছে এখানে, বিস্তারিত ভাবে লোকজন ব্যাখ্যা করেছেন নানাভাবে, কিন্তু আমি যতটুকু অর্গানাইজ করে আমি বুঝেছি একটা ডোজ হচ্ছে কি, সেটাকে বলে একটা ভাইটাল ফোর্স কে উত্তেজিত করতে গেলে তার অ্যাগ্রাভেশন হোক বা তার অ্যানলারেশন হোক, একটা পর্যায়ে যখন কাজটা স্টার্টিং হয়ে যায়, একজন ডাক্তার যখন বুঝে যে আমার রোগীর মধ্যে হোক সেটা অ্যাগ্রাভেশন হোক সেটা অ্যানলারেশন হোক, সেটা মানসিক ভাবে শান্তি বা ইমোশনাল ভাবে শান্তি বা ফিজিক্যাল ভাবে শান্তি, যতক্ষণ না পর্যন্ত কাজ স্টার্ট হইতেছে, তার কাজ স্টার্ট হলে আমরা সিমটমস এর দ্বারা বুঝতে পারবো যে আমার পেশেন্টের মধ্যে এইবার ওষুধ কাজ করা শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত একটা ডোজ, 1 ডোজ, এরপরে আর কোনো ডোজ নয়, এরপরে ওয়েটিং বা ওয়াচিং থাকে, ফলো আপ থাকে, রাইট? তার ডোজ কাকে বলবো? এবারে আপনি যদি 4 ফোঁটা দিয়ে একটা ওষুধ তৈরি করেন সেটাও একটা ডোজ, আপনি 1 ফোঁটা দিয়ে একটা ডোজ তৈরি করতে পারেন, কিন্তু সেখানে ফলাফল আলাদা আলাদা হবে। যখন আপনি 1 ফোঁটা দিয়ে একটা ওষুধ বানাচ্ছেন তখন সেটা একটা আলাদা ধরনের, সেখানে অ্যাগ্রাভেশনের ব্যাপার থেকে থাকে। যেমন প্রশ্ন হচ্ছে অ্যাগ্রাভেশন, তো তাহলে যতটুকুর দ্বারা আমরা ডোজ কাকে বলবো, যতটুকুর দ্বারা ভাইটাল ফোর্স কে উত্তেজিত করা সম্ভব, আমরা যদি খুব ডিপ ভাবে বলি অর্গানন থেকে, যে মিনিমাম যতটুকু লাগবে একটা ভাইটাল ফোর্স কে উত্তেজিত করতে, সেটা একটা ডোজ, সেটা 1 ডোজ হিসেব করা মিনিমাম। আপনি পুরো বোতল দিয়ে ডোজ বানাইতে পারেন, তো সেটা কিন্তু ডোজ হবে না, যতটুকু লাগবে ঠিক ততটুকু, আর সেটা যতটা মিনিমাম হবে ততটুকুই ভালো। মাইনিউট ডোজের চিন্তা এই কারণে আসে,
এখন আপনি একটা ওষুধকে যখন এক ফোঁটা ওষুধ হোক আর 4টে গ্লোবিলস হোক আর 5টা গ্লোবিলস হোক, সেখানে ওষুধের পরিমাণ আপনার অ্যাগ্রাভেশনের উপর নিয়ন্ত্রিত, আপনার হচ্ছে রোগীর প্রতিক্রিয়া, আপনি কয়টা দানা দিয়ে বানালেন সেটার উপরে, কত ml পানির সঙ্গে বানালেন সেটার উপরে নির্ভর করে অ্যাগ্রাভেশনটা, কিন্তু ডোজ হিসেব ওইটা এইটাই। এইবারে কিছু কিছু ডাক্তার দেখছে যে একটা ভাইটাল ফোর্সকে উত্তেজিত করতে গেলে মোটামুটি ভাবে তাকে কাজের মধ্যে, ধরেন আমি আপনাকে একটু খোঁচালাম অ্যাজ এক্সাম্পল, আমি আপনার শুধু শার্টটা ধরে টানলাম, আরে রবি ভাই কি করছেন বলে আপনি শার্টটা ঠিক করে নিলেন, ফের আমি আপনার গেঞ্জিটা ধরে একটু টান দিলাম, হ্যাঁ, তখন আপনি একটু উত্তেজিত হলেন, আরে ছাড়েন না কি যে করেন, আপনি বড় মানুষ হয়ে এইসব কাজ করছেন, তারপর আমি আপনার চশমার ডান্ডিটা ধরে একটু টান দিলাম, তখন কিন্তু আপনি এবারে একটু অ্যাগ্রেসিভ হলেন, একটু উত্তেজিত, আর একটু বেশি পরিমাণে উত্তেজিত হলেন, তারপর ধরে আমি আপনার চুল ধরে টান দিলাম, এইবার আপনি আর সহ্য করতে হলেন, ফ্লাশ করে একটা থাপ্পড় আমরা ছেড়ে দিলেন। এই যে হঠাৎ করে একটা থাপ্পড়ে ঝাড়া পর্যন্ত যেটুকু আপনি করছেন আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, এবং উত্তেজিত করতে আমি সফল হয়েছি কখন, যখন আপনি আমার থাপ্পড়টা মারলেন, রাইট? ঠিক ওই ঘটনাটাই ঘটে যে ডাক্তাররা তো প্রথম থেকেই অনুমান করা সম্ভব নয় যে ভাইটাল ফোর্সকে কতটুকু আমি উত্তেজিত করতে পেরেছি না পারি না, এই ধারণাটা তো কেউ বলতে পারে না ওষুধ দেওয়ার আগে, যে কতটা লাগবে, কি পরিমাণে লাগবে, এই রোগী কেমন, এটা তো কেউ আগে থাক থেকে, সে যত বড় হোমিওপ্যাথি ডাক্তার হোক সে বসে কখনো অনুমান করতে পারে না, সঠিক অনুমান করতে পারে না, সে একটা অনুমানে ধরে নেয় যে আমি যদি এইভাবে একটু উত্তেজিত করতে পারি তাহলে আমি কেমন ভাবে দিলে এই উত্তেজনাটাকে নিয়ে আসতে পারি, ভাইটাল ফোর্সের মধ্যে এই উত্তেজনাটাকে কেমন ভাবে নিয়ে আসতে পারি। তাহলে প্রথমে সে 4টে দানা নিয়ে ভালো করে ঝাঁকি দিল, সেটাকে 5টা ডোজে বা 6টা ডোজে বা 15 দিনের ডোজে 15টা ডোজে পরিণত করলো। এটা করার মধ্যে একটা এক ধরনের উন্নতি আছে, ডক্টর হ্যানিম্যানের সেটা অর্গাননের মধ্যে আলোচনা আছে, যে সাক্কাশন থিওরির মাধ্যমে যখন ক্রমবর্ধমান শক্তিতে দেওয়া হয় ভাইটাল ফোর্স সেটাকে বেশি পরিমাণে একসেপ্ট করতে পারে, এই ভাইটাল ফোর্স বেশি পরিমাণে একসেপ্ট করতে পারে সেইটার ধারণা। এবার যখন সে একমুচি ছিল তখন দেখা গেল একটু সামান্য ইরিটেশন হয়ে ব্যাস ওষুধ রিল্যাক্স করলো, ফের 3 দিন বাদে সকালে যখন ফের নিল তখন তখন আগে থাকতে একটু হয়তো শক্তি স্টোর ছিল, একটু সামান্য কাজ হয়েছে, সামান্য স্পন্দন জেগেছে, ভাইটাল ফোর্সের মধ্যে সামান্য একটু হেলা অবস্থায় এসছে, ফের আরেকটা ডোজ নিল, ফের একটু হলো কিন্তু সাফিসিয়েন্ট হলো না, আরেকবার নিল, ফের আরেকবার নিল, হ্যাঁ, এমন কন্ডিশনে যাইতে যাইতে লাস্টের যে ডোজটা থাকে মানে ভাইটাল ফোর্সের মধ্যে একটু 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 চেঞ্জ আসতেছে, আমরা চাই যে অ্যাগ্রাভেশন না হোক, দুম করে তো আমরা অনেকটা ডোজ দিতে পারি, অনেকেই সেই থিওরিতে কাজ করেন, ডক্টর ট্রেন করেছেন, 4টে দানা দিয়ে দিয়েছেন বাবা যা এখন সেন্টিসিমাল স্কেলে, পরে দেখা করবি 1 তিনি করেছেন, কিন্তু সেখানটায় দেখা যায় ভয়ঙ্কর টাইপের অ্যাগ্রাভেশন হওয়ার চান্সেস থাকে, সেই কারণের জন্য একটু একটু করে উত্তেজনাটাকে বাড়াবার চেষ্টা হবে, যে একবার দিল মিলি সেকেন্ডের মধ্যে কাজ করে ভাইটাল ফোর্স একটু উদ্দীপ্ত হলো, কিন্তু সেই উদ্দীপনা কোনো কাজে আসলো না, সেখানে কিউরেটিভ অ্যাকশন আসতে হবে, ফের আরেকটা ডোজ নিল, ফের একটু উদ্দীপ্ত হলো, ফের একটু উদ্দীপ্ত হলো, কিন্তু ভাইটাল ফোর্সের মধ্যে আরেকটু অ্যারেঞ্জমেন্ট আসলো, আরেকটু ফোর্স আসলো, এরকম 5টা 6টা ডোজ দেওয়ার পরে দেখা যায় ভাইটাল ফোর্স এবার ঠিক একটা বেশি স্পন্দনের সাথে জেগে উঠলো এবং সুন্দরভাবে কাজ করা শুরু করলো, এইরকমই ঘটে থাকে আমি যতটুকু বুঝি ভাই। এই ডোজ আর এই যে ব্যাপার স্যাপার নিয়ে না প্রচুর আলোচনা আছে হোমিওপ্যাথিক লিটারেচার, তার ভিতরে ঢুকে গেলে না মস্তিষ্ক পুরো নষ্ট হয়ে যায়, এত আলোচনা, এত ব্যাখ্যা, এত কিছু আছে, ন্যাচারাল ওয়েতে আমি বোঝার চেষ্টা করি, যেমন বুঝি আমি আপনাদের সাথে তেমন প্রতিস্থাপন করি, যতটুকু আমি অর্গানন পড়ে বুঝছি। ধন্যবাদ স্যার। এই প্রসেসটাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে এটাই, যে যাতে অ্যাগ্রাভেশন থেকে যত আপনি অ্যাগ্রাভেশনকে লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন তত আপনি বড় মাপের ডাক্তার। এই অ্যাগ্রাভেশন কন্ট্রোল করতে পারে না বলে অনেক রোগী ফেল হয়ে যায়, অনেক রোগী আমাদের প্রতি আশা ছেড়ে দেয়, জানি হোমিওপ্যাথিক ওষুধকে এত বাড়াবাড়ি অবস্থা কে সহ্য করবে রে ভাই। তো এইগুলো নিয়ে আমরা সেকেন্ডের ক্লাসে আলোচনা করবো ডিপলি ভাবে, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন আর ডিজিজ অ্যাগ্রাভেশন। ঠিক আছে স্যার, হাবিব ভাইয়ার মনে প্রশ্ন আছে, হাবিব ভাইয়া দ্রুত করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা এক্সাম্পল দিছিলেন যে এমন কোন ব্যক্তি আছে যে
আমার এক বোতল একবারে খেয়ে ফেলি, কিন্তু তার ভিতরে কোনো রেসপন্স আসে না। আর এটা কেন? আর সে তো স্থূল মাত্রা খেলো, এখানে তো প্রুভিং সিমটম আসার কথা, সেটা আসবে না। এটা আমার প্রশ্ন। বেশি পরিমাণ যদি সে খেয়ে ফেলে, ওকে, যে আমি এতগুলো ওষুধ খেয়ে ফেললাম, আমার কিছু হয় না, দেখো আমার ওষুধ কোনো কাজেরই না, এরকম আছে ব্যক্তি, আমি প্রত্যেকটা দেখছি এরকম করে, কিন্তু আসলে ব্যাখ্যাটা আমি সঠিক জানি না। তাই এটা যদি একটু বলতেন। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, হাবিব ভাই প্রশ্ন করছেন যে যখন একটা বোতল ওষুধ সে ছিল তখন হোমিওপ্যাথিক প্রুভিং সিমটমস চালু হওয়া উচিত। এখন সত্যিকারে কি প্রুভিং সিমটম চালু হওয়াটা উচিত কি উচিত না? মাই ডিয়ার ফ্রেন্ডস, রিপিটেশন বলে একটা শব্দ আছে। হোমিওপ্যাথিক ওষুধ একবারে আপনি অনেকটা খাইলেন আর অল্প অল্প করে খাচ্ছেন, আপনি খাওয়ার মধ্যেই দেখবেন যে আপনি একেবারে এক থালা ভাত খেলেন আর আপনি ছোট ছোট করে এপিসোডে আপনি খাইতেছেন। কোনটার মধ্যে স্যাটিসফিকেশন আছে, কোনটা আপনার মনকে বেশি প্রভাবিত করে? ছোট ছোট করে খাওয়া, একেবারে খাওয়াটা আপনি খেলেন, একেবারে ডাইজেস্ট হলো কি গ্যাস হলো, নানান ব্যাপার স্যাপার অনেক অনিশ্চিত। তো রিপিটেশন, এখানটায় রিপিটেশন দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রুভিং গুলো কখনোই এমন ভাবে হয়নি যে একটা মানুষের বোতলে একদম ক্রায়োনিয়া পুরো উপর করে দেওয়া হয়েছে, তাকে বারবার এই বারবার বিষক্রিয়াটা বডিতে বেশি হয়, বারবার অল্প 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 করে স্লো পয়জনিং করা হয়েছে, তাদেরকে স্লো পয়জনিং করা হয়েছে। দ্বিতীয়ত, তাহলে এখানটায় প্রুভিং এর ব্যাপারটা কখনো আসতে পারে না। প্রুভিং হয়েছে বারবার দেওয়া হয়েছে আর দেওয়ার ফলে আস্তে আস্তে সিমটমস কে ফ্লেয়ার আপ করা হয়েছে। কি সিমটমস আসতেছে একেবারে দিলে কখনোই আসে না, সেটা একেবারের মতো বিষাক্ততার সৃষ্টি হতে পারে। ধরেন যদি মাদার টিংচার দেওয়া হয় তো অনেকটা বিষ একসাথে গেলে একটা মানুষের মধ্যে কখনো সিমটমস আসবে না, সে মারাত্মক বিষক্রিয়া হবে। কিন্তু সেই বিষকে যদি অল্প অল্প স্লো পয়জনিং করেন তখন বডির মধ্যে সিমটমস এর ফ্লেয়ার আপ হয়, রাইট? ধরেন সেকোবিস একোনাইটের মাদার টিংচার যদি 1 আউন্স খাইয়ে দেন, কোন ব্যক্তি নিজের পায়ে দাঁড়ায় খাবার থাকতে পারে? একোনাইটের মাদার টিংচার, নট 1x, নট 2x, নট 3x, মাদার টিংচার খায় মরে যাবে। সেকোবিস কার্ডবিস, বেলেডোনার মাদার টিংচার খাইয়া দেন, তার মধ্যে অবশ্যই অ্যাকশন করবে। কিন্তু দেখা যাচ্ছে মাদার টিংচার ইজ নট এ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা তো একটা বিষক্রিয়া ঘটায়। তাহলে আমি যদি 30 এবং 200 পোটেন্সি একটা বোতল যদি পুরো খেয়ে ফেলি আর আমার সঙ্গে যদি কোনো ধরনের একোনাইট এবং বেলেডোনার সিমটমস যদি না থাকে, তাহলে তার মধ্যে কি আছে? একোনাইট 30 এর মধ্যে কি 1 মিলিগ্রাম পর্যন্ত একোনাইটের কণা আছে বিষক্রিয়া হওয়ার জন্য? আছে কি 1 গ্রাম পর্যন্ত ওর ভিতর থেকে বার করতে পারবেন? এনি প্রসেস, পৃথিবীতে যত রকম বৈজ্ঞানিক প্রসেস আছে। তাহলে যদি সাদৃশ্য না থাকে এনার্জির দিক থেকে, এনার্জির দিক থেকে যদি কোনো সাদৃশ্য, ভাইটাল ফোর্সের সঙ্গে যদি কোনো ধরনের সাদৃশ্য না থাকে, তাহলে একোনাইটের 1 বোতলও কি ভাইটাল ফোর্সের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবে? এখানে পয়জন ফ্রি, পয়জন নাই, পয়জন ফ্রি। ক্লিয়ার হয়েছে না? আরো বলবো। আরেকটা স্যার কোশ্চেন আছে এখানে, বলেন মাথায় সমস্যা আছে কিন্তু তার একটা জ্বর দেখা দিচ্ছে, এই সময় আমাদের মানে জ্বর হলো, এটা উচ্ছ্বাস হইতেছে, যে অ্যাকিউটের উচ্ছ্বাস, তখন আমরা এই জ্বরের প্রেসক্রিপশনটাই করব, ওই পরবর্তীতে আমাদের ওই মাথাটার করতে হবে ওই ল্যারিতে। এটাই কি স্যার বুঝাইছেন? প্রথমে এতে জ্বর আসছে, এটা তীব্র, আমরা তখন এটাকে গুরুত্ব দিব বেশি। কেন গুরুত্ব দেবেন? কারণ হচ্ছে যখন একটা এপিসোড, আপনি একটা পুরানো ক্রনিক কন্ডিশনের এপিসোডের মধ্যে আছেন, এখন হঠাৎ করে আপনার মধ্যে জ্বর আসলো, তার মানে যে পুরানো যে আমরা সিমিলার এবং ডিসিমিলার, ওই জন্য অর্গাননকে ভালো করে বন্ধু স্টাডি করতে হবে। তো সিমিলার ডিসিমিলার ডিজিজের কথা আমরা জানছি, এবং যখন দুইটা সিমিলার শক্তিশালী রোগ আসে তখন কি প্রতিক্রিয়া, যখন ডিসিমিলার শক্তিশালী মানে যেটা বডির মধ্যে আছে তার থেকে বেশি শক্তিশালী আসে, তখন কি ঘটে? তো স্ট্রেসের ফলে ভিজে যাওয়ার কারণে হোক, এনি টাইপ অফ হোক, যখন আপনি প্রচন্ড ভিজলেন
এবং ভেজার ফলে আপনার মধ্যে শরীরের মধ্যে স্ট্রেস পড়লো। আগেকার রোগ যে বিষণ্ণতা বা একটু অ্যাংজাইটি আছে সেটা ছিলই, এখন সেই অ্যাংজাইটি চাপা পড়ে যাবে। স্ট্রেসের ফলে বডি রেসপন্স করবে, ভাইটাল ফোর্স রেসপন্স করবে, এবং এই ঠান্ডার প্রতিক্রিয়াটাকে বডি যদি নিতে পারে তাহলে তো কোনো রোগ দিতে পারলো না, আর যদি না নিতে পারে তখন ফের মায়োজেনেটিক দিক থেকে অ্যাঙ্গেল থেকে একটা শরীর টাইপের উপস্থাপনা চলে আসে। তাহলে দেখা যাচ্ছে ভিতরের যে রোগটা আছে সেটাকে পরাজিত করে একটা অ্যাকিউট ডিজিজ সামনে চলে আসতেছে, রাইট? তাহলে সামনের লেয়ার কোনটা ভাই? জ্বর। লেয়ার অনুযায়ী ওষুধ কাজ করে। তাহলে সামনে কি জ্বর আছে, ব্যাকগ্রাউন্ড আছে অ্যাংজাইটি, সামনে জ্বর আছে, তাহলে আপনি আগে গেঞ্জি খুলবেন না আগে জামা খুলবেন? যদি গেঞ্জি খুলতে চান আগে, তাহলে কিন্তু জামা ছেড়বেন, বুঝছেন না, রাইট? তাহলে আগে আপনার এই অ্যাকিউট ডিজিজটাকে যদি, ঠিক কিনা, অ্যাকিউট ডিজিজটাকে আপনি যদি ঠিক করেন তখন ফের আবার মানসিক বিষণ্ণতাটা আবার ফিরে আসবে। ধরেন আপনি নেট্টামিউরের বা অস্টিকামের ঔষধ দিচ্ছেন, হঠাৎ করে মা মারা গেল, হঠাৎ করে মা মারা গেল, আপনার ইমোশনাল লেভেল তো আগে থাকতেই ভালো মতো ডিস্টার্ব ছিল, এখন মা মারা যাওয়ার কারণে আপনার প্রচন্ড কষ্ট হলো, আপনি রাত দিন কাঁদতেছেন, ফুপায়া কাঁদতেছেন, গভীর নিঃশ্বাস নিচ্ছেন, হাতে পায়ের মধ্যে খ্যাঁচ আসতেছে, আপনার দাঁতে পাটি ঘন ঘন পড়ে যাচ্ছে, কিছু খাইবার ইচ্ছা নাই, শুধুই কাঁদতেছেন, আপনি আনসোশ্যাল হয়ে গেলেন, কারোর সঙ্গে মেলামেশা করতে ভালো লাগতেছে না, সেক্সুয়াল পাওয়ার ডিস্ট্রয় হয়ে গেল, আপনি ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন। এখন আপনি যদি পূর্বে সেই কস্টিকামটা দেন, কোনো কাজ করবে? নো মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন এই যে মানসিক চাপটা এসছে মা মারার কারণে, সেই চাপটাকে বডি সহ্য না করতে পেরে এই ধরনের সিম্পটোলজি, যে ফোপানো কান্না, ছবি, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতেছে, থেকে বড় বড় দম ছাড়তেছে, রাইট? It is the condition. এখন একটা অন্য ধরনের পিকচার ক্রিয়েট হয়েছে, ডিফেন্স মেকানিজম নিয়ে আসছে, সেটা হচ্ছে ইগনেশিয়া কন্ডিশন। তখন আপনার কস্টিকাম মেডিসিন, তখন আপনি ইগনেশিয়া প্রয়োগ করতে হবে, ডিয়ার ফ্রেন্ডস। যে ইগনেশিয়া দেওয়ার পরেই দেখবেন ফের কস্টিকামের সিমটমস গুলো ফের আপ হইতেছে, না হয়তো অন্য কোনো ওষুধের দিকে চলে গেল। ঠিক এইভাবেই ডিজিজ প্রসেসিং হইতে থাকে বডির মধ্যে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে অলরেডি 3টে প্রশ্ন হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নয়। তাহলে প্রত্যেকেই অসংখ্য শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ সময় ধরে ধৈর্য দিয়ে শুনলেন। প্রত্যেকে আমার মন থেকে আন্তরিকতার সাথে শুভেচ্ছা জানাই, এবং প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা মহিউদ্দিন, এখানে যারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চায় তাদের একটু লিংকটা দিয়ে দিবেন, কেমন? এখানে আমাদের ইন কল মেসেজও দিতে পারেন, আর ইন কল মেসেজ